দরজার ফাঁক থেকে নিজের স্ত্রীকে আপন ছোট ভাইয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত দেখে স্তব্ধ হয়ে যায় ডক্টর রুশান। এক মুহূর্তের জন্য রুশানের শরীরের সমস্ত রক্ত চলাচল থেমে যায়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চোখের সামনে যা দেখছে মস্তিষ্ক সেটাকে সত্য বলে মেনে নিতে অস্বীকার করছে। 2 বছর আগে যে মেয়েটার হাত ধরে আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই মেয়েটার হাসিকে রুশান নিজের পৃথিবী ভেবেছিল, সেই মেয়েটাই আজ ওর বিশ্বাসকে টুকরো টুকরো করে দিচ্ছে। আর যার সঙ্গে সে রুশানের আপন ছোট ভাই কাব্য। ভেতর থেকে আসা সুখের গোঙানির শব্দটা ধারালো ছুরির মতো রুশানের বুক চিরে যাচ্ছে। রুশান কোনো চিৎকার করলো না, দরজা ধাক্কা মেরে ভেতরে ঢুকলো না, কারোর নাম ধরে ডাকলো না। কেবল ধীরে ধীরে দরজাটা ঠিক আগের মতো টেনে বন্ধ করে দিল, এমনভাবে যেন কিছুই দেখেনি। অথচ সেই এক ঝলক দৃশ্য রুশানের সারা জীবনের জন্য যথেষ্ট ছিল। রুশান কাঁপতে থাকা আঙুলগুলো মুষ্টিবদ্ধ করে কয়েক সেকেন্ড দরজার সামনে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তবুও চোখের পানি যেন বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। ধীরে ধীরে পেছন ফিরে লিভিং রুমের দিকে এগিয়ে গেল। লিভিং রুমে এসে বিকেলে নরম আলো এসে পড়েছে। জানলার পাশে বসে মালতী বিবি ফুলের নকশা তোলা পুরনো একটা হলুদ রঙা কাঁথা সেলাই করছিল। বয়সের ভারে তার হাত কাঁপলেও সুইয়ের ফ্রন্টগুলো ছিল নিখুঁত। হঠাৎ সামনে রুশানকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে তিনি সুইটা থামিয়ে দিলেন। একবার নাতির মুখের দিকে তাকাতে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই ছেলেটাকে তিনি জন্মের পর থেকে দেখেছেন। মুখ না খুললেও রুশানের চোখ দেখে তিনি বুঝে ফেলতে পারেন কখন রুশান খুশি, কখন ক্লান্ত, আবার কখন ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। আজকে রুশানের চোখ দুটো তিনি আগে কখনো দেখেননি, নিস্তেজ, শূন্য, একদম প্রাণহীন। মালতী বিবি ধীর কণ্ঠে বললেন, দাদু ভাই এদিকে আয়। রুশান কোনো কথা বলল না, শুধু ধীর পায়ে এগিয়ে এসে দাদির সামনে হাঁটু গেড়ে বসল। তারপর শিশুর মতো মাথাটা মালতী বিবির কোলে রেখে মুখ লুকিয়ে ফেলল। সাদা ডক্টরি অ্যাপ্রন এখনো হাসপাতালের গন্ধে লেগে আছে। সকাল থেকে একের পর এক রোগী দেখছে, অসংখ্য মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছে, অথচ নিজের জীবনের সবচেয়ে প্রিয় সম্পর্কটা বাঁচাতে পারলেন না। হঠাৎ রুশানের বুক কেঁপে উঠল। পরের মুহূর্তে বুক থেকে চাপা কান্না ভেঙে বেরিয়ে এলো। দীর্ঘদিন ধরে জমে থাকা কষ্ট, সন্দেহ, অবিশ্বাস সবকিছু মিলিয়ে রুশান শিশুর মতো ডুকরে কেঁদে উঠল। মালতী বিবি কিছু বললেন না, তিনি শুধু ধীরে ধীরে নাতির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কিছু কান্না থামানোর চেষ্টা করতে নেই, কিছু কান্না মানুষের বুকে হালকা করে। অনেকক্ষণ পর কান্না থামিয়ে রুশান ভাঙা গলায় বলে উঠল, আমি আবার হেরে গেলাম দাদিমা। মালতী বিবি গভীর নিঃশ্বাস ফেললেন। না দাদুভাই, যে বিশ্বাস করে সে কখনো হারে না, হারে যে সে বিশ্বাস ভাঙে। রুশান চোখ জোড়া বন্ধ করে এলো। 2 বছর আগের দিনগুলো একে একে ওর মনে পড়তে লাগলো। পূর্ণাকে প্রথম দেখার দিন, পূর্ণার লাজুক হাসি, বিয়ের রাত, ভবিষ্যৎ নিয়ে হাজার স্বপ্ন, সব কিছু যেন আজ এক নিমেষে মিথ্যে হয়ে গেল। গত 2 মাস ধরে পূর্ণার আচরণে অদ্ভুত পরিবর্তন রুশান টের পাচ্ছিল। পূর্ণা আগের মতো কথা বলতো না, অকারণে ফোন লুকিয়ে রাখতো। রুশান বাসায় ফিরলে বিরক্ত হয়ে যেত। 1 সপ্তাহ আগে মালতী বিবি সাবধান করেছিল, বড় দাদুভাই, সারাদিন হাসপাতাল নিয়ে ব্যস্ত থাকলে হবে, সংসারে সময় দিতে হয়, কে কখন কি করছে একটু খেয়াল রাখো। সেদিন কথাটা শুনে রুশান হেসে উড়িয়ে দিয়েছিল, তবে বিশ্বাস করতো পূর্ণা এমন কিছু কখনো করবে না। কিন্তু তারপর থেকে অজান্তে কিছু বিষয় রুশানের চোখে পড়তে শুরু করলো। পূর্ণা আর কাব্য অকারণে ফিসফিস করে কথা বলা, রুশান আসতে আচমকা চুপ হয়ে যাওয়া, হুট করে একসঙ্গে কোথাও চলে যাওয়া, আবার একই সঙ্গে দুজনের ফোন বন্ধ পাওয়া, সব কিছু মিলিয়ে সন্দেহ জন্মলে রুশান নিজেকে দোষ দিয়েছিল। ভেবেছিল হয়তো অতিরিক্ত কাজের চাপে ওকে সন্দেহপ্রবণ করে তুলছিল। আজ আর কোনো সন্দেহ নেই, আজ সত্যটা নিজের চোখে দেখেছে। মালতী বিবি নাতির চোখের পানি মুছে দিয়ে ধীরে ধীরে বলেন, নিজেকে সামলাও দাদুভাই, তুমি তো ভেঙে পড়ার মানুষ নও। রুশান স্ল্যান এসে মাথা তুলল, তারপর অনেকক্ষণ নীরব থেকে বলল, দাদিমা, যদি আমি বাংলাদেশ ছেড়ে চলে যাই তুমি কি অমত করবে?
প্রশ্নটা শুনে মালতী বিবির চোখ ভিজে উঠল। তিনি বুঝতে পারলেন এই বাড়ির প্রতিটি দেওয়াল, প্রতিটি ঘর, প্রতিটি স্মৃতি এখন রুশানের কাছে বিষের মতো লাগছে। তিনি হাসি মুখে বললেন, কাছের মানুষ ঠকালে বুকের ভেতর কতটা যন্ত্রণায় সেটা আমি জানি দাদুভাই। মানুষ তখন জায়গা বদলাতে চায়, আসলে স্মৃতি থেকে পালাতে চায়। যদি মনে হয় দূরে গেলে তুমি একটুখানি শান্তি পাবে, তাহলে তুমি চলে যাও, নিজের মতো করে বাঁচো। তিনি একটু কেঁপে কাঁপা গলায় পুনরায় বললেন, শুধু আমার একটা কথা রাখবে? রুশান শান্ত ভঙ্গিতে জবাব দিল, জি বলো। মালতী ভেবে বলল, যদি কোনোদিন চলে যায় খবরটা শুনে একবার হলো তুমি ফিরে আসবে। রুশানের বুকটা মোচড় দিয়ে উঠল। দাদির হাত দুটো নিজের গালে চেপে ধরে ফিসফিস করলো, তুমি ছাড়া আর আপন কেউ নেই। আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত করুক দাদিমা। আমি ফিরবো কিনা জানি না, কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ কখনো বন্ধ করব না। মালতী বিবি আর নিজেকে সামলাতে পারলেন না। নাতির মাথায় হাত রেখে চোখ বন্ধ করে শুধু দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেটার হৃদয় আবার জোড়া লাগিয়ে দাও। চারদিকে এখন অদ্ভুত নীরবতা। উপরে বদ্ধ দরজার ওপাশে হয়তো এখনো চলছে বিশ্বাসঘাতকতার গল্প। আর নিচতলায় এক বৃদ্ধা দাদি নিজের নাতির ভেঙে যাওয়া জীবনটাকে দুহাত দিয়ে আগলে রাখার চেষ্টা করছেন। রুশান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শেষবারের মতো বাড়ির চারদিকে একবার তাকালো। এ বাড়িতে ওর শৈশব আছে, বাবা মার স্মৃতি আছে, স্বপ্ন আছে, ভালোবাসা আছে, আবার বিশ্বাসঘাতকতা আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে রুশান দরজার দিকে হাঁটতে শুরু করলো। আজ রুশান কোথায় যাবে জানে না, শুধু জানে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকলে ওর দম বন্ধ হয়ে যাবে। 3 দিন পর সকাল গড়িয়ে 11:33। শাহবিলার ভেতরে আজ অস্বাভাবিক নীরবতা। 3 দিন আগে যে বাড়িটার মানুষের কথাবার্তা, হাসি আর ব্যস্ততায় মুখর ছিল, এখন সেখানে এক ধরনের চাপা অস্বস্তি বাতা বেসছে। দেওয়াল জুড়ে থাকা ঘড়ির টিকটিক শব্দটা যেন স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ করে দরজার কলিং বেল বেজে উঠল, টিং টং। রান্নাঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন পূর্ণা। এই 3 দিনই প্রতিবেলায় কলিং বেল বাজলে ওর বুকটা ধক করে উঠেছে। মনে হয়েছে হয়তো রুশান ফিরছে। আজ ঠিক একই অনুভূতি নিয়ে দরজার দিকে ছুটল। দরজা খুলতে স্থির হয়ে গেল। দরজার ওপাশে ঠিকই রুশান দাঁড়িয়ে আছে। তিনি দিনের ব্যবধানে মানুষটার মধ্যে অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে। ছেলেটা নিজেকে পুরোপুরি গুছিয়ে নিয়েছে। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট। চোখে কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, এমনকি কোনো আবেগও নেই, বরং ভয়ঙ্কর এক নির্লিপ্ততা আছে। রুশানের পাশে 55-56 বছরের একজন ভদ্রলোক দাঁড়িয়েছে। সাদা পায়জামা, পাঞ্জাবি পরা, চোখে চশমা, বাম হাতে শক্ত করে ধরা একটা নীল রঙের ফাইল। পূর্ণা ঠোঁট কাঁপতে লাগলো। রুশান কোনো উত্তর দিল না, একবারও পূর্ণার দিকে তাকালো না। যেন দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে রুশান চেনেই না। গত 3 দিন ধরে পূর্ণা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। রুশান যেদিন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল সেদিনের পর একবারও ফিরে আসেনি। প্রথমে পূর্ণা ভেবেছিল হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে আটকে গেছে। দ্বিতীয় দিন মনে অনেকটা ভয় ঢুকে গেছিল। তৃতীয় দিনে ভয় আতঙ্কের রূপ নিয়েছিল। এই 3 দিনে পূর্ণা রুশানের নাম্বারে হাজারবারও কল করছে। মোবাইল কল লিস্টে একই নাম বারবার জ্বলজ্বল করছে রুশান। প্রতিবারে একই নাম্বার উত্তর, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ কারেন্টলি সুইচ অফ। একের পর এক কল, অপেক্ষার পর অপেক্ষা, কোনো সাড়া নেই। শেষ পর্যন্ত কথাগুলো মেসেজে লিখিয়ে দিয়েছিল। 1টা, 2টো, 10টা, গুনতে গুনতে একটা সময় সংখ্যাটা দাঁড়িয়েছে 187 ঘরে। রুশান প্লিজ, তুমি একবার কথা বলো। আমি সব কিছু বুঝিয়ে বলবো। তুমি কোথায় আছো শুধু একবার ফিরে এসো। কোনো মেসেজের উত্তর আসেনি, একটিও না। ওদিকে কাব্যের অবস্থা স্বাভাবিক ছিল না। সেদিনের পর থেকে মালতী বিবির আচরণ পুরোপুরি বদলে গেছে। আগে যিনি কাব্যকে নিজের সন্তানের মতো আদর করতেন, তিনি এখন প্রয়োজন ছাড়া একটা কথা বলেন না। এক টেবিলে বসে খাওয়া ছেড়ে দিয়েছেন। কাব্য যতবার জানতে চেয়েছে, দাদি ভাইয়া কোথায় গেছে, তুমি কিছু জানো? মালতী বিবি শুধু নীরবে দেখেছেন, একবারও উত্তর দেননি। সেই নীরবতা যেন হাজারটা অভিযোগের চেয়েও বেশি ভারী। রুশানকে খুঁজে বের করার জন্য কাব্য কম চেষ্টা করেনি। নিজের গাড়ি নিয়ে এই 3 দিনে ঢাকা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেরিয়েছে। গুলশান, বনানী, বারিধারা, বান্ডা, নেকুল, মহাখালী, ভাটার, কুড়িল,
যেসব জায়গায় রুশানের পরিচিত মানুষজন থাকতে পারে সম্ভাবনা থাকলে সেখানেই মনে হয় রুশান থাকতে পারে। প্রতিটি জায়গায় খোঁজ নিয়েছে, বন্ধুদের বাসা, পুরনো পরিচিতদের কাছে, এমনকি রুশানের কলেজ জীবনের কয়েকজন সহপাঠীর সঙ্গে যোগাযোগ করেছে। কোথাও কোনো খোঁজ মেলেনি। শেষ ভরসা হিসেবে ছুটে গিয়েছিল বসুন্ধরা এয়ারকেভার হাসপাতালে, যেখানে রুশান দীর্ঘদিন ধরে কার্ডিওলজিস্ট সার্জন হিসেবে কর্মরত। হাসপাতাল প্রশাসনিক বিভাগ, সহকর্মী, চিকিৎসক, নার্স যাকে পেয়েছে সবার কাছে জানতে চেয়েছে, কিন্তু উত্তর একটাই, 3 দিন ধরে ডক্টর রুশান শাহকে হাসপাতালে আসতে দেখেনি। 3 দিনের ছুটির কোনো আবেদনও করেনি। কেউ জানে না তিনি কোথায়। এই 3 দিনে যেন মানুষটা পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছেন। আর আজ হঠাৎ করে রুশান ফিরে এসেছে, তবে একা নয়, সঙ্গে একজন অচেনা ভদ্রলোক, তার হাতে একটা ধরা ফাইল। পূর্ণা ধীরে ধীরে দরজার পাশ থেকে সরে দিল। বুকের ভেতরটা অকারণে কেঁপে উঠছে। 3 দিন ধরে যে মানুষটাকে পূর্ণা পাগলের মতো খুঁজছে, সেই মানুষটা আজ ফিরে এসেছে ঠিকই, কিন্তু ওর চোখের দিকে তাকাতে ভয় লাগছে। পূর্ণার গলা উৎকণ্ঠা মিশিয়ে বলল, রুশান, তুমি এই 3 দিন কোথায় ছিলে? আর তোমার সঙ্গে উনি কে? রুশান একবারও তাকালো না। পূর্ণার দিকে তাকানো তো দূরের কথা, যেন কোনো প্রশ্ন রুশার কানে পর্যন্ত পৌঁছায়নি। পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকের দিকে তাকে শান্ত কণ্ঠে বলল, ভেতরে আসুন। ভদ্রলোক নিঃশব্দে মাথা নেড়ে ভেতরে প্রবেশ করলো। রুশান তাকে লিভিং রুমের সোফায় বসতে ইশারা করলো। নিজে মালতী বিবির ঘরের দিকে হাঁটা দিলেন। ঘরের দরজাটা একটুখানি খোলা ছিল। ভেতরে ঢুকতে রুশান থমকে গেল। জানলার পাশে হুইল চেয়ারে বসে আছেন মালতী বিবি, তার কোলে রাখা পুরনো একটা অ্যালবাম। কাপা হাতে একের পর এক ছবি উল্টাচ্ছেন। কখনো ছবির উপর আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন, কখনো আঁচল দিয়ে চোখের কোণে জমে থাকাটা জল মুছে ফেললেন। অ্যালবামের পাতায় রুশানের ছোট্টবেলার ছবি, ওর সাথে আব্বু আম্মু, প্রথম স্কুলে যাওয়ার দিন, ডাক্তারি পড়ার কনভোকেশন, বাবা মার সঙ্গে শেষ পারিবারিক ছবি। প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে আছে হাজারো স্মৃতি। রুশানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়াতে মালতী বিবি মুখ তুলে তাকালেন। তার চোখ দুটো ভেজা, তবুও ঠোঁটে মমতার হাসি ফুটে বললেন, এসেছিস দাদু ভাই? রুশান মৃদু মাথা নেড়ে বলল, দাদিমা, লিভিং রুমে চলো, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। মালতী বিবি আর কিছু জিজ্ঞাসা করলেন না। মনে হয় তিনি আগেই বুঝে গেছেন আজ কোনো সম্পর্কের শেষ অধ্যায় লেখা হতে চলছে। রুশান হুইল চেয়ারের হাতল দুটো ধরে ধীরে ধীরে ঠেলে লিভিং রুমের দিকে নিয়ে এলো। ততক্ষণে কাব্য আর পূর্ণা পাশাপাশি দাঁড়িয়েছে, দুজনের চোখে স্পষ্ট অস্থিরতা। কাব্য নিজেকে সামলাতে না পেরে এগিয়ে এসে বলল, ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? আমরা তোমাকে কত খুঁজেছি জানো? রুশান নিশ্চুপ, মুখে কোনো অভিব্যক্তি নেই। মনে হয় পৃথিবীর কোনো কথাই ওকে স্পর্শ করছে না। কাব্য আবার বলল, কিছু বলছো না কেন? এরপর রুশান ধীরে ধীরে কাব্যের দিকে তাকালো। ওর দৃষ্টিতে রাগ ছিল না, ঘৃণাও ছিল না, ছিল শুধু একরাশ শীতল উদাসীনতা। কাব্য গম্ভীর স্বরে বলল, প্রয়োজন বোধ করছি না। মাত্র 3টি শব্দ, কিন্তু কথাগুলো যেন পুরো ঘরের পাতা জমিয়ে দিল। তারপর রুশান ধীরে পূর্ণার দিকে এগোলো। এই প্রথম সেই দৃষ্টি, আর কোনো ভালোবাসা নেই। যে মানুষটা একসময় পূর্ণ বলে ডাকতো, চোখে চোখ রেখে ভবিষ্যতে স্বপ্ন দেখত, সেই মানুষটা সম্পূর্ণ অপরিচিত। শীতল কণ্ঠে বলল, আপনি সোফায় বসুন। আপনি? শব্দটা শুনে পূর্ণার বুকটা কেঁপে উঠল। রুশান কখনো ওকে আপনি বলেনি, সবসময় তুমি বলে ডেকেছে। আজ একটি সম্বোধন বুঝিয়ে দিল ওদের সম্পর্ক কোথায় এসে দাঁড়িয়েছে। পূর্ণা বিস্মিত গলায় বলল, কি হয়েছে তোমার? এমন আচরণ করছো কেন? আমার দিকে একবার তাকিয়ে কথা বলো রুশান। কথা শেষ হওয়ার আগে রুশান বজ্রকণ্ঠে পুরো ঘর কেঁপে উঠল, বসুন। চিৎকার এতটাই আকস্মিক ছিল যে পূর্ণা আঁতকে উঠল। অজান্তে 2 কদম পেছন থেকে ধপ করে সোফায় বসে পড়ল। ঘরের ভেতর নেমে এলো ভারী নীরবতা। রুশান ধীরে ধীরে প্যান্টের পকেটে হাত ঢুকে একটি ভাঁজ করা কাগজ বের করলো। তারপর টি টেবিলের উপর সেটি খুলে রাখলো। কাগজ নয়, একটি ডিভোর্স পেপার। কাব্য কৌতূহল আর অজানা আশঙ্কা নিয়ে একটু ঝুঁকে দেখার চেষ্টা করলো। পূর্ণার চোখ কাগজের উপর পড়তে শরীরের সমস্ত শক্তি যেন নিমিষে শেষ হয়ে গেল। ওর ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। রুশান পাশে ভদ্রলোকের দিকে তাকালো। ভদ্রলোক শান্তভাবে মাথা নেড়ে সম্মতি জানালেন। তারপর রুশান টেবিলের উপর রাখা কলমটা হাতে তুললেন। 1 সেকেন্ড ইতস্তত করলেন না। যে হাতে একসময় পূর্ণার মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিতেন, সেই হাতেই আজ সম্পর্কের শেষ সইটা করতে যাচ্ছেন। কলমের নিব
কাগজের ছুঁতে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। ধীরে স্পষ্ট অক্ষরে রুশান লিখল, রুশান সহ। সই শেষ করে কলমটা টেবিলে রেখে দিলেন। মুখে কোনো অনুশোচনা নেই, কোনো ক্রোধ নেই, শুধু এক গভীর ক্লান্তি। পূর্ণা পাথরের মতো বসে আছে, ওর চোখ স্থির হয়েছে সেই সইয়ের দিকে। এখন মনে হচ্ছে কয়েকটি কালো অক্ষর মুহূর্তের মধ্যে ওর সাজানো সংসার সমস্ত রং মুছে গেছে। কাব্য হতভম্ব, অবিশ্বাসের দৃষ্টিতে তাকানো কাগজের দিকে। কখনো রুশানের দিকে তাকিয়েছে, আর মালতী বিবি তিনি নীরবে সব দেখছেন। তবে তার চোখ বিস্ময়ে নেই, কারণ 3 দিন আগে তিনি বুঝে গেছিলেন আজকে এই মুহূর্তে একদিন আসবে। লিভিং রুমে অন্য প্রান্তে বসে থাকা অপরিচিত ভদ্রলোক নীরব দর্শকের মতো পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করছেন। রুশান ধীরে ধীরে ডিভোর্সের কাগজটা ভাঁজ করে পূর্ণার দিকে এগিয়ে দিল। শান্ত স্থির কণ্ঠে বলে, এটাই সই করুন। পূর্ণার হাত কাঁপছে, কাগজটার দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, এসব কি? পূর্ণার ঠোঁটে এক চিলতে তিক্ত হাসি ফুটে উঠল। ধীরে ধীরে বলল, ডিভোর্সের কাগজ। আজ থেকে আপনি সম্পূর্ণ স্বাধীন। আপনার পছন্দের মানুষকে নিয়ে জীবন কাটানোর পথে আমার পক্ষ থেকে আর কোনো বাধা রইল না। কথাগুলো বলার সময় রুশানের গলার স্বর একটু কাঁপল, যেন বহুবার নিজের ভেতরে উচ্চারণ করে নিয়েছে। পূর্ণার চোখ ভেসে জল গড়িয়ে পড়ল। আমি ডিভোর্স চাই না, আমি সই করব না। তুমি এমন করছো কেন? একবার আমার কথা। রুশান হাত তুলে থামিয়ে দিল, তারপর ধীরে নিচু কিন্তু ধারালো কণ্ঠে বলল, গলা নিচু করে কথা বলুন। আর একটা কথা, এই মুহূর্ত থেকে আমার নাম ধরে ডাকবেন না। সেই অধিকার আমি তুলে নিয়েছি। ঘরের বাতাস যেন জমে গেল। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়েছে। একবারও চোখ তুলে ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না। রুশান আবার বলল, আমি অনুরোধ করছি, সই করুন। পূর্ণা দীর্ঘক্ষণ কাগজটার দিকে তাকিয়ে রইল, তারপর কাপা হাতে কলম তুলে নিল। চোখের পানি ঝাপসা করে দিচ্ছে সবকিছু। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের নাম লিখে দিল। কলমটা হাত থেকে পড়ে যেতে যেতে কোনো রকমে টেবিলের উপর রাখলো। রুশান কাগজটা তুলে কয়েক সেকেন্ড দেখলো, তারপর পাশে বসে থাকা ভদ্রলোকের দিকে এগিয়ে দিল। ভদ্রলোক নথিগুলো গুছিয়ে ফাইলে ভরে নিল। রুশান এবার কাব্যের দিকে ফিরল, ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ালো। দুই ভাইয়ের চোখ এক মুহূর্তের জন্য মিলন। সেই দৃষ্টি হাজারো স্মৃতি একসঙ্গে বড় হয়, একই প্লেটে খাওয়া, একই ছাদের নিচে শৈশব কাটানো। সব কিছু যেন মুহূর্তে ভস্ম হয়ে গেল। রুশান শান্তভাবে বলল, বসো। কাব্য কোনো প্রতিবাদ করল না, ধীরে গিয়ে পূর্ণার পাশে সোফায় বসে পড়ল। রুশান এবার কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল, কাজী সাহেব, প্রয়োজনীয় কাগজগুলি দেখান। ভদ্রলোক ফাইল খুলে কয়েকটি নথি বের করলো। রুশান পূর্ণার কাব্যর দিকে তাকিয়ে বলল, আমি কাউকে জোর করে কোনো সম্পর্কে বেঁধে রাখতে চাই না। আজ থেকে আমার সঙ্গে আপনাদের সব সম্পর্ক শেষ। এরপর আপনারা নিজের ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের বিষয়। যদি সত্যি একসঙ্গে জীবন কাটাতে চান, সমাজ ও আইনের চোখে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে, লুকিয়ে নয়। কথাগুলো শুনে পূর্ণা হাউমাউ করে কেঁদে বলল, না, আমি কিচ্ছু চাই না, প্লিজ রুশান কোনো উত্তর দিল না। কাজী সাহেব প্রয়োজনীয় কাগজগুলো সামনে রেখে বলল, সিদ্ধান্ত আপনাদের। যদি আপনারা স্বেচ্ছায় এগোতে চান তাহলে সাক্ষী ও সাক্ষ্য লাগবে, না চাইলেও এখানেই বিষয়টি শেষ। ঘরে আবার নীরবতা নেমে এলো। অনেকক্ষণ মাথা নিচু করে বসে থাকার পর কাব্য ভাঙা গলায় বলল, ভাইয়া, আমি অপরাধী, আমাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। রুশান ধীরে কাব্যের দিকে তাকালো। শাস্তি আমি দেওয়ার কেউ নেই, মানুষ নিজের কর্মের শাস্তি নিজেরাই একদিন পায়। মালতী বিবি নিঃশব্দে চোখ মুছলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ আমার সংসারটা এখানেই শেষ হয়ে গেল। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। এখন 12টা 9 মিনিট। কিছুক্ষণ পর বিয়ের অনুষ্ঠানটি শেষ করে কাজী সাহেব ধীরে উঠে দাঁড়ালেন। বিদায় নেওয়ার আগে বললেন, আল্লাহ সবাইকে সঠিক পথ দেখান। রুশান সম্মান করে তাকে বিদায় দিলেন, পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে দরজা পড়তে এগিয়ে দিলেন। দরজা বন্ধ করে রুশানা একবারও পেছনে তাকালেন না। শান্ত কণ্ঠে বললেন, দাদিমা, তুমি একটু অপেক্ষা করো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। কেউ কিছু বলার আগে রুশান নিজের ঘরের দিকে চলে গেলেন। প্রায় আধ ঘন্টা পর রুশান বেরিয়ে এলো। পরনে পরিষ্কার পোশাক, হাতে মাঝারি আকারের একটা কালো ল্যাগেজ। মনে হচ্ছে যেন সব প্রস্তুতি আগেই নেওয়া ছিল। রুশান ধীরে ধীরে মালতী বিবির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। বৃদ্ধার কাপা হাত নিজের মাথায় রেখে মলিন হেসে বললেন, দাদি, আমি চলে যাচ্ছি, নিজের খেয়াল রাখো, সময় মতো ওষুধ খাবে, আমি সুযোগ পেলে ফোন করব।
এইটুকু শুনে মালতী ভেবে আর নিজেকে ধরে রাখতে পারলেন না, হু হু করে কেঁদে দিলেন। দাদুভাই, ওরা তোমাকে ঠকালো। মেয়েটা না হয় বাইরের মানুষ, কিন্তু তোর ছোট ভাই, যাকে তুই নিজের সন্তানের মতো মানুষ করলি, সে কীভাবে পারলো? আমি তোকে ছাড়া কীভাবে থাকবো? রুশানের চোখ দুটো ভিজে আসলো, তবুও নিজেকে সামলে বলল, মানুষ সব কিছুর সঙ্গে একদিন অভ্যস্ত হয়ে যায় দাদি। তুমি হয়ে যাবে, আমার জন্য কষ্ট পেও না। রুশান নিচু হয়ে মালতী বিবির পায়ে সালাম করলো। বৃদ্ধা কাবাব কাপ হাতে নাতির মাথা শেষবারের মতো হাত রেখে শুধু বলল, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা। রুশান উঠে গেল, একবার পূর্ণা কিংবা কাব্যের দিকে তাকালো না। ল্যাগেজের হাতল শক্ত করে ধরে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে বাইরে পা রাখারকে শুধু একবার থামলো, তারপর কোনো কথা না বলে বেরিয়ে গেল। দরজাটা ধীরে ধীরে বন্ধ করে গেল। সেই শব্দের সঙ্গে যেন শাহ পরিবারের বহু বছরে একটা অধ্যায় সমাপ্তি ঘটল। মালতী বিবির চোখের জল মুছে একবার ঘৃণা ভরা দৃষ্টিতে কাব্যের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে রাগের চেয়েও বেশি ছিল ভাঙা বিশ্বাসের যন্ত্রণা। তারপর কোনো কথা না বলে হুইল চেয়ারের চাকা নিজের দিকে ঘুরিয়ে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেলেন। লিভিং রুমে রয়ে গেল শুধু এক নিঃশব্দ শূন্যতা। আর সেই শূন্যতার মাঝখানে পাশাপাশি বসে থাকা দুটো মানুষ, যারা একে অপরকে পেয়েও জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছে। রাত 10টা 4 মিনিট। শাহবিলার বিশাল বাড়িটা আজ অস্বাভাবিক রকমের নীরব হয়ে গেছে। করিডর জুড়ে মৃদু আলোয় ছায়া পড়ছে। দূরে কোথাও ঘড়ির টিকটিক শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই। পূর্ণা নিজের বেডরুমে এক কোণে হাঁটু জড়িয়ে বসে আছে। মেয়েটা দু হাঁটুর ফাঁকে মুখ গুজে রেখেছে। ওর এলোমেলো চুলগুলো মুখের উপর ঝুলে আছে। পূর্ণা কতক্ষণ ধরে এভাবে বসে আছে ও নিজেও জানে না। সারাদিনের প্রতিটি ঘটনা বারবার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। আজ থেকে রুশান আর পূর্ণার নয়। এই একটাই সত্য যেন পূর্ণার বুকের ভেতরে ছুরির মতো বিঁধেছে। চোখ বন্ধ করলে ভেসে উঠছে রুশানের মুখটা। কতটা নির্লিপ্ত ছিল মানুষটা। একবারের জন্য ফিরে তাকায়নি। পূর্ণার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ফিসফিস করে বলল, আমি এটা কি করলাম? পর মুহূর্তে নিজের চুলমুট শক্ত করে মুঠো করে দিল। রুশান হয়তো আমাকে খুব বেশি সময় দিতে পারতো না। হাসপাতালে ব্যস্ততায় দিনের বেশিরভাগ সময় ওর কেটে যেত, কিন্তু হাসপাতালের বাইরে যতটুকু সময় পেত সবটাই তো আমার জন্য রেখে দিত। পূর্ণা একটু থেমে নিঃশ্বাস ফেলে বলল, কখনো আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি। তাহলে আমি কেন কেন এত বড় ভুল করলাম? কথাগুলো বলতে বলতে পূর্ণার কান্নায় গলা ভারী হয়ে উঠল। এখন আব্বু আম্মুকে আমি কি জবাব দেব? রুশান্ত আব্বুর সবচেয়ে পছন্দের মানুষ ছিল, তারা যদি সব কিছু জানতে পারে। পূর্ণা শেষ কথাটা আর শেষ করতে পারল না, গলায় কান্না আটকে এলো। ঠিক তখনই করিডোরে কারো পায়ের শব্দ ভেসে এলো, টুপ টুপ। পূর্ণা ধীরে ধীরে মাথা তুলল। দরজার সামনে কাব্য দাঁড়িয়েছে। ওদের দুজনের চোখে কয়েক সেকেন্ডের জন্য এক হলো। পর মতো পূর্ণা মুখ ফিরিয়ে নিল। কাব্য ধীরে ধীরে এগিয়ে এসে পূর্ণার পাশে বসে পড়ল। কিছুক্ষণ নীরব থেকে শান্ত হলো। পূর্ণা, তুমি কাঁদছো? আমার তো এটাই চেয়েছিলাম, আজ না হোক কাল এই সম্পর্কটা শেষ হতে। পূর্ণা হঠাৎ মুখ তুলল, চোখ দুটো কান্নায় লাল। কাঁপা অথচ দৃঢ় কণ্ঠে বলল, না, আমি কখনো চাইনি এটা। আমি শুধু চেয়েছিলাম রুশান আমাকে আরেকটু সময় দেয়, কিন্তু আমি কখনোই ওকে হারাতে চাইনি। আমি ওর থেকে দূরে থাকতে পারছি না। পূর্ণা না থেমে এক নিঃশ্বাসে বলে গেল, কাব্য, তুমি আমাকে এমন একটা পরিস্থিতি নিয়ে গেছিলে যেখান থেকে আমার আর বের হওয়ার পথ ছিল না। আজ মনে হচ্ছে আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে ফেলছি। কাব্য কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে একটু নিচু স্বরে জিজ্ঞেস হলো, এখন তুমি কি চাও? পূর্ণা মাথা নিচু করলো। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, এই বিয়ের কোনো মূল্য নেই। এমন করে বিয়ে হয়? কাব্য ভুরু কুঁচকাল। পূর্ণা বলল, ডিভোর্স হওয়ার সঙ্গে সঙ্গে একজন মুসলমান নারী অন্য একজন পুরুষকে বিয়ে করতে পারে না। ইদ্যত পালন করতে হয়, অন্তত 3 মাস অপেক্ষা করতে হয়। আর আমরা আজ যেটা করছি সেটা একদম ঠিক হয়নি। কাব্যের মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠল। কয়েক মুহূর্ত চুপ থেকে তীক্ষ্ণ স্বরে বলে, কি ঠিক হয়নি? কাব্যের ঠোঁটে তিক্ত হাসি ফুটে উঠল। পূর্ণা, আমরা যা যা করছি তার কোনটা ঠিক ছিল না বলো? বিয়ের আগে তুমি আমার সঙ্গে এমন সম্পর্কে জড়িয়েছিলে যেটা ধর্মের দৃষ্টিতে বৈধ ছিল না। তখন তো এসব নিয়ে ভাবিনি। আজ হঠাৎ শুধু বিয়েটাকেই ভুল মনে হচ্ছে? কাব্যের কথায় পূর্ণ স্তব্ধ হয়ে গেল।
মাথাটা আরো নিচু হইল। পূর্ণা জানে এই প্রশ্নের কোনো উত্তর ওর কাছে নেই। ঘরের ভেতরে আবারও নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর কাব্য দীর্ঘশ্বাস ফেলে অনেকটা শান্ত গলায় বলল, পূর্ণা, আমি তো তোমাকে জোর করিনি, তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে ছুঁইনি। তুমি স্বইচ্ছায় আমার কাছে এসেছিলে। তাহলে আজ এত চিন্তা ভাবনা করছো কেন? পূর্ণা কাঁপাটাটা বলল, আব্বু আম্মু মেনে নেবে না। কাব্য শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটু ভেবে বলল, তোমার পরিবার নিয়ে তুমি চিন্তা করো না, তাদের আমি সামলে নেব। কাব্য একটু থেমে বলল, আর যদি তোমার আপত্তি শুধু ইদ্যত নিয়ে হয়, তবে সেটার ব্যবস্থাও করা যাবে। প্রয়োজন হলে ধর্মীয় নিয়ম মেনে ইদ্যত শেষ হওয়ার পর আবার আকত পূরণ হবে। কাব্য পূর্ণার দিকে নরম গলায় বলল, এখন সবচেয়ে বেশি দরকার তুমি নিজেকে সামলাও, কারণ ভেঙে পড়লে সবচেয়ে বেশি কষ্ট তোমারই হবে। পূর্ণা ধীরে ধীরে মুখ তুলল। অশ্রুতে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে কাব্যর দিকে তাকিয়ে কাপা স্বরে প্রশ্ন করলো, সবকিছু এত সহজ কাব্য? প্রশ্নটা কাব্যকে নয়, নিজেকে করা। একটা সম্পর্কে কি সত্যি এভাবে শেষ হয়ে যাবে? বছরের পর বছর জমে থাকা ভালোবাসা, হাজারো স্মৃতি, একসঙ্গে দেখা স্বপ্ন, সবকিছু কি কখনো কাগজে সই করলে মুছে যায়? কাব্য কিছুক্ষণ নিশ্চুপ রইল। তারপর লম্বা দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, সহজ ভাবলে সহজ, আর কঠিন ভাবলে কোনো দিনই সহজ নয়। পূর্ণা নিঃশব্দে কাব্যর দিকে তাকিয়ে রইল। কাব্যর কথাগুলো কানে পৌঁছাতে মন পৌঁছাতে পারল না। সহজ কোথায়? সহজ কাব্য, যে মানুষটার সঙ্গে সারা জীবন থাকার স্বপ্ন দেখছিল, আজ মানুষটা আর আমার নাই। যার নাম শুনলে একসময় আমার বুকের ভেতর অদ্ভুত ভালো লাগা কাজ করতো, আর সেই নামটা বুকের ভিতরে অসহনীয় যন্ত্রণা হয়ে বিচ্ছে। হঠাৎ রুশান শেষবারের মতো তাকানো মুখটা চোখের সামনে ভেসে উঠতে পূর্ণার বুক ভেঙে গেল। পূর্ণা নিজেকে সামনে রাখতে পারল না, হাউমাউ করে ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে কথাগুলো অস্পষ্ট হয়ে গেল। আমি কিছুতেই এসব মেনে নিতে পারছি না। পূর্ণার কান্নার শব্দ পুরো ঘরের নীরবতা ভারী হয়ে গেল। কাব্য শুধু স্থির দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে রইল। মুখে কোনো সান্ত্বনা শব্দ এলো না, হয়তো বলার মতো ভাষাও ছিল না। কাব্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একবার চারপাশে তাকিয়ে নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল। এরপর দরজার হাতলে হাত রেখে আবারও কয়েক সেকেন্ড থেমে রইল। মনে হলো কিছু বলতে চাই, কিন্তু শেষ পর্যন্ত কোনো কথা বলল না। আস্তে করে দরজাটা খুলে বেরিয়ে এলো। দরজা বন্ধ হওয়ার ক্ষীণ শব্দটুকু ঘরের নিস্তব্ধতা আরও স্পষ্ট হয়ে প্রতিধ্বনিত হলো। ঘরে আবারও একা রয়ে গেল পূর্ণা। চারিদিকে শুধু নীরবতা, আর সেই নীরবতার মাঝখানে ভেঙে পড়া এক নারীর চাপা কান্না ছাড়া কিছুই স্পষ্ট নয়। এদিকে মালতী বিবির ঘরটাও যেন আজ শোকের নীরবতায় ডুবে আছে। তিনি বিছানায় আধশো হয়ে ছাদের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়েছেন। তার চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। তিনি অশ্রু মুছতে মুছতে ক্লান্ত হয়ে পড়ছেন, তবুও কান্না যেন থামার নেই। রুশান চলে যাওয়ার পর থেকে বুকের ভেতরটা অদ্ভুত এক শূন্যতায় ভরে গেছে। মালতী বিবি বারবার মনে হচ্ছে বাড়ির সবচেয়ে আপন মানুষটাই যেন এক নিমেষে হারিয়ে গেছে। তিনি বিশ্বাস করতে পারছে না, যে ছেলেটা তাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছিল, সেই রুশান আজ এই বাড়ির সমস্ত সম্পর্ক ছিন্ন ভিন্ন করে চলে গেছে। চোখে ভেসে বন্ধ করলে ভেসে উঠছে রুশানের ছোট ছোট যত্নের মুহূর্ত। প্রতিদিন হাসপাতাল ফিরে দরজায় দাঁড়িয়ে ডাকতো, দাদি কোথায় তুমি? আমি কি ভেতরে আসবো? তিনি রান্নাঘরে থাকলে সেখানে চলে যেতেন। কখনো নিজের হাতে ফল কেটে দিত, কখনো ওষুধ খেয়েছে কিনা তা জিজ্ঞাসা করতো। সামান্য শরীর খারাপ হলে বকাঝকা করে সময় মতো ওষুধ খাইয়ে দিত। আর সেই বাড়িটাই কেমন অচেনা লাগছে। কেউ দাদিমা বলে আর ডেকে উঠছে না, কেউ আর এসে জিজ্ঞাসা করছে না, দাদিমা খেয়েছো? ভাবতে বুকের ভিতরটা হু করে উঠল। মালতী বিবি চোখ বন্ধ করে ফেলেন, কিন্তু চোখের কোণ বেয়ে আবার নীরবে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। দুপুর গড়িয়ে বিকাল, বিকেল পেরিয়ে রাত, কিন্তু মালতী বিবির এক ফোঁটা খাবার মুখে তোলেনি। কাজের মেয়ে শায়লা কয়েকবার খাবার ট্রে নিয়ে ঘরে ঢুকেছেন। বড় আম্মা একটু খেয়ে নিন, না খেলে শরীর খারাপ হবে। মালতী বিবি মাথা নিয়ে শুধু বলেছিলেন, ক্ষুধা নেই শায়লা, নিয়ে যাও। শায়লা হাল ছাড়েনি, আরও একবার অনুরোধ করেছিল, 2 লোকমা হলেও খান, সারাদিন কিছুই খায়নি, আপনার শরীর খারাপ হবে। বড় স্যার খুব রাগ করবেন। মালতী বিবি এবার মুখ ফিরিয়ে নিলেন। তার গলার কান্না ভীষণ ভারী হচ্ছিল। যে ছেলেটা প্রতিদিন আমাকে জোর করে খাবার খাওয়াতো, সেই যখন আজ বাড়িতে নেই, তখন এই খাবার আমার নামবে কী করে? কথাটা শেষ করে তিনি মুখ চেপে ধরে কেঁদে উঠলেন। শায়লা অসহায় চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও জানা নেই। নিঃশব্দে খাবার ট্রেটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে দিলেন। অন্যদিকে রুশান তখন দ্য ওয়েস্টিন ঢাকায়ের একটি বিলাসবহুল এক্সিকিউটিভ
সুটে অবস্থান করছেন। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে। সুটের ফ্লোরে টু সিলিংয়ের জানলার কাচের ওপাশে আলোকসজ্জার গুলশান শহর যেন এখনো ব্যস্ত। রাস্তার দুই পাশে সারি সারি হলুদ বাতি, দূরে ছুটে চলা গাড়ির হালকা আলো আর সুউচ্চ ভবনের ঝলমলে আলোকসজ্জা, সব মিলে মনোমুগ্ধকর এক দৃশ্য। কিন্তু সেই সৌন্দর্য রুশানের দৃষ্টিতে ধরা দিচ্ছে না। কিছুক্ষণ আগে রুম সার্ভিস থেকে অর্ডার করে হালকা খাবার শেষ করছে। খাবারগুলো যেন শরীরটাকে সচল রাখার জন্যই খাওয়া। আজকাল কোনো কিছুর প্রতি রুশানের কোনো আগ্রহ থাকে না। বিছানার পাশে ওয়ার্ক ডেস্কে ল্যাপটপ খুলে বসে আছে রুশান। স্ক্রিনে একের পর এক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট খুলছে, আবার বন্ধ করছে। বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র গুছিয়ে নিয়েছে। মেডিকেল লাইসেন্স, পাসপোর্ট ও শিক্ষাগত সনদ, কর্মজীবনের নথি সবকিছু সফট কপি আলাদা ফোল্ডারে সংরক্ষণ করে রেখেছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ইমেলও উত্তর দিয়েছে। হঠাৎ কাজ থামিয়ে চেয়ারে হেলান দিল। ক্লান্ত চোখ দুটো চলে গেল জানলার ওপাশে। একটা সময় এই শহর প্রতিটি রাস্তা, প্রতিটি মোড়, প্রতিটি স্মৃতির সঙ্গে জড়িয়ে ছিল পূর্ণা। আর স্মৃতিগুলো ওর কাছে বড়ই বড় যন্ত্রণা। রুশান ধীর নিঃশ্বাস নিল। মনের ভেতরে সিদ্ধান্তটা আরো দৃঢ় হয়ে উঠল। খুব শীঘ্রই বাংলাদেশ ছেড়ে কানাডায় চলে যাবে। এই শহরে আর থাকার কোনো কারণ নেই। রুশান যেখানে তাকায় সেখানে অতীত করে তাড়াহুড়ো করে বেড়ায়। তবে নিজের দায়িত্ব থেকে রুশান কখনো পালিয়ে যায় না। যতদিন দেশে থাকবে ততদিন নিয়মিত হাসপাতালে যোগ দেবে। ব্যক্তিগত ঝড় যেন পেশাগত দায়িত্ব কখনো স্পর্শ না করে, এই নীতিতে সবসময় বিশ্বাস করে। ল্যাপটপের স্ক্রিনে আবারও একটা ইমেল ভেসে আসলো। রুশান নিজের আবেগগুলো বুকের গভীরে চাপা দিয়ে আবারও কিবোর্ডের উপর আঙুল চালাতে শুরু করলো। হঠাৎ যেন একটা মনে পড়তে ওর আঙুল থেমে গেল। মুহূর্তের মধ্যে মালতী বেবির কথা মনে পড়লো। বাড়ি ছেড়ে আসার পর থেকে একটা বড় তার সঙ্গে কথা হয়নি। রুশান ধীরে ধীরে ফোনটা হাতে তুলে নিল। পরিচিত নাম্বারে আঙুল ছোঁয়াতে কয়েক সেকেন্ডের মধ্যে কলটা সংযুক্ত হলো। ওপাশ থেকে কল রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা শোনা গেল না, শুধু ভেসে এলো চাপা কান্নার শব্দ। সেই কান্না সোজা এসে রুশানের বুকের ভেতর আঘাত করলো। কিছুক্ষণ পর কাঁপা কণ্ঠে মালতী বেবি বলল, দাদু ভাই কোথায় তুমি? রুশান চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। গলায় কোনো কষ্ট প্রকাশ না করে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। একটা হোটেলে উঠেছি দাদি, কয়েকদিন এখানে থাকবো। রুশান একটু থেমে নরম করে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? মালতী বেবি এক মুহূর্ত দেরি না করে বলে, হ্যাঁ খেয়ে নিয়েছি। রুশানের ঠোঁটের কোণে মলিন একটুখানি হাসি ফুটে উঠলো। তারপর, মালতী ফুল তো কখনো মিথ্যে বলে না, আজ হঠাৎ মিথ্যে বলতে শিখেছে। কথাটা শুনে মালতী বেবির কান্নার মাঝে হালকা হেসে উঠলো। হাসিটা ছিল ভাঙা, তবু সেই হাসির মধ্যে ছিল নাতির প্রতি অগাধ মমতা লুকিয়ে। রুশান শান্ত কণ্ঠে বলল, আমি কাছে নেই বলে না খেয়ে থাকবে? এটা কিন্তু একদম চলবে না। আগে তো আমি জোর করে খাইয়ে দিতাম, এখন দূরে আছি বলে নিজের যত্ন নিবে না? রুশান একটা থেমে নরম স্বরে বলল, খাবার খেয়ে সময় মতো ওষুধ খেও। আমি দূরে আছি তো কী হয়েছে, তুমি কিন্তু সবসময় আমার নজরে থাকবে। মৃদু হেসে যোগ করলো, বুঝলে আমার ফুলটুসি? মালতী ভেবে চোখ আবার ভিজে উঠল। তিনি কাঁপা গলায় বললেন, আচ্ছা বাবা, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর যা, যেটা সেটা নিয়ে এত মন খারাপ করিস না। আল্লাহ নিশ্চয় তোর জন্য আরো ভালো কিছু রেখেছেন। সময় হলে ঠিক তোর জীবনে এমন একজন মানুষ আসবে যে তোকে বুঝবে। রুশান কিছুক্ষণ চুপ রইল। জানলার বাইরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস গিলে হলো। তারপর তিক্ত একটুখানি হাসি দিয়ে বলল, আর কেউ না হলেও চলবে দাদি। এই স্মৃতিগুলো থেকে বের হতে আমার কতটা সময় লাগবে আমি জানি না, তবে একটা সময় ঠিক বেরিয়ে আসবো। রুশানের কণ্ঠ আরো দৃঢ় করলো, তুমি শুধু আমাকে একটা কথা দাও, নিজের যত্ন নেবে, সময় মতো খাবে, ওষুধ খাবে, আর আমার জন্য কান্নাকাটি করবে না। মালতী ভেবে চোখ মুছে মাথা নাড়ালেন, যদিও রুশান সেটা দেখতে পাচ্ছিল না। কথা দিলাম। রুশানের মুখে অনেকক্ষণ পর একটুখানি স্বস্তির ছাপ ফুটে উঠল। সে তো, এই তো আমার ভালো দাদি। রুশান একটুখানি হেসে বলল, আমি রোজ রাতে তোমাকে ফোন করব, আর মালতী আমার ফোনের অপেক্ষায় থাকবে, ঠিক আছে? মালতী ভেবে হাসলেন, আচ্ছা বাবা। রুশান বলল, তাহলে এখন রাখছি, নিজের খেয়াল রেখো, আর কারোর সঙ্গে কোনো অযথা কথা বাড়িও না। মালতী ভেবে বললেন, তুমিও ভালো থাকিস দাদু ভাই। কল কেটে গেল। মোবাইলের স্ক্রিন নিভে যাওয়ার পর মালতী ভেবে কিছুক্ষণ সেটার দিকে তাকিলেন। অদ্ভুত এক প্রশান্তি ধীরে ধীরে তার বুকের ভেতর ছড়িয়ে পড়ল। মনে হলো নাতি দূরে থাকলেও সম্পর্কের দূরত্ব একটু বাড়েনি। তিনি চোখের কোণে জল মুছে দরজার দিকে এগিয়ে গেলেন। শায়লার দিকে
এদিকে আয়। রান্নাঘর থেকে তড়িঘড়ি করে ছুটে এলেন শায়লা। জি বড়ম্মা। মালতী বেবি ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। খাবারটা নিয়ে আয়, আমি খাবো। শায়লার মুখ উজ্জ্বল হল। আলহামদুলিল্লাহ, আমি এখনই গরম করে নিয়ে এসেছি বড়ম্মা। বলেই শায়লা প্রায় দৌড়ে রান্নাঘরে চলে গেলেন। আর মালতী বিবি নিঃশব্দে মনে মনে দোয়া করলেন, আল্লাহ যেন আমার দাদু ভাইয়ের সব কষ্ট ধীরে ধীরে লাঘব করে দেয়। 5 বছর পর। সময় বড় অদ্ভুত। যে সময় একদিন মানুষের বুকের ভেতর ক্ষত তৈরি করে, সেই সময় আবার ধীরে ধীরে ক্ষতের উপর নতুন চামড়া গড়ে তোলে। বিগত 5 বছর আগে যে মানুষটা ভাঙা হৃদয় নিয়ে বাংলাদেশ এসেছিল, আর সে সম্পূর্ণ অন্য একজন মানুষ। কানাডায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে শান্ত পরিচ্ছন্ন এক মনোমুগ্ধকর শহরে ভিক্টোরিয়াতে এখন রুশানের নতুন ঠিকানা। শীতের কুয়াশা, সমুদ্রের নোনা বাতাস আর পাহাড়ে ঘেরা প্রকৃতির মাঝে কেটে গেছে ওর জীবনে 5টা বছর। প্রথম দিকে সব কিছু ছিল ভীষণ কঠিন। নতুন দেশ, নতুন মানুষ, নতুন নিয়ম, সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়েছে। কিন্তু রুশান কখনো হার মানার মানুষ ছিল না। নিজের মেধা আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে ধীরে ধীরে এগিয়ে গেছে। বাংলাদেশের রুশান একজন কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, কিন্তু কানাডায় একজন চিকিৎসক হতে কাজ হলো তার লাইসেন্সের প্রক্রিয়া, বিভিন্ন যোগ্যতা মূল্যায়ন ও রেসিডেন্সি সম্পন্ন করা। তাই রুশান নতুন করে ওই দীর্ঘ পথে হাঁটতে শুরু করলো। রুশানের লক্ষ্য ছিল একদিন কানাডা একজন খ্যাতনামা কার্ডিওলজিস্ট অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিজের পরিচয় তৈরি করবেন। সেই স্বপ্ন পূরণের জন্য রুশান এখন ইন্টার মেডিসিন রেসিডেন্স প্রোগ্রামে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রতিদিন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে রুগী দেখেন, সিনিয়র চিকিৎসক হওয়ার সঙ্গে রাউন্ডে অংশ নেন, জরুরি বিভাগে দায়িত্ব পালন করেন, জটিল রোগ নিয়ে গবেষণা ও নিয়মিত একাডেমিক ক্লাস। এইভাবে চলছে রুশানের ব্যস্ত জীবন। রেসিডেন্টের পাশাপাশি রুশান কার্ডিওলজি বিষয়ক গবেষণা থেকে যুক্ত রয়েছেন। হৃদরোগ প্রতিরোধ, আধুনিক চিকিৎসা পদ্ধতি, আবার নতুন প্রযুক্তি নিয়ে ওর গভীর আগ্রহ তৈরি হয়েছে। হাসপাতালের গবেষণা টিমও রুশান নিয়মিত কাজ করছে। পড়াশোনার পাশাপাশি রুশান একই হাসপাতালে রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে বেতনভুক্ত দায়িত্ব পালন করে। রাতভর অন-কল ডিউটি, জরুরি রোগীদের চিকিৎসা, আইসিইউতে দায়িত্ব, অপারেশন প্রস্তুতি সহায়তা, সব মিলিয়ে রুশানের জীবনে প্রতিদিন এখন কর্মব্যস্ত। কাজের চাপ অনেক, তবুও এই ব্যস্ততার জন্য রুশান বাঁচিয়ে রেখেছে, কারণ অবসর পেলে অতীতে ফিরে আসে। তাই রুশান নিজের কাজে মধ্যে ডুবিয়ে রেখে এই 5 বছর রুশান নিজের সম্পূর্ণ বদলে ফেলেছে। আগে সে আবেগপ্রবণ রুশানের জায়গায় এখন এসেছে শান্ত, পরিণত ও আত্মবিশ্বাসী একজন মানুষ। অতীতের সমস্ত স্মৃতি রুশান ভুলে গেছে অথবা ভুলে থাকার অভিনয় করছে। আর এখন নাম শুনে বুক ধক করে না। কোনো পুরনো ছবি রুশানকে থামিয়ে দিতে পারে না। ভালোবাসা, বিচ্ছেদ এবং বিশ্বাসঘাতকতা, এসব রুশানের জীবনে একটা অধ্যায় হিসেবে রেখে দিয়েছে বহু আগে। এর থেকে পৃথিবী জুড়ে একটাই স্বপ্ন, একদিন কানাডার অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করবে। সেই লক্ষ্যে প্রতিদিন সকাল শুরু হয় নতুন উদ্যমে, আর প্রতিটি রাত শেষ হয় আরও একটি সফল আগামীকালের স্বপ্ন নিয়ে। ফ্ল্যাশব্যাক। পূর্ণার সঙ্গে বিচ্ছেদ হওয়ার ঠিক 3 মাস পর এক ভোরবেলা নীরবে বাংলাদেশ এসেছিল রুশান। বিদায়ের সেই মুহূর্তে বিমানবন্দর ছিল না কোনো আপনজনের ভিড়, ছিল না চোখ ভেজা মানুষ। নিজের সমস্ত কষ্ট বুকের গভীরে চাপা দিয়ে রুশান একাই পাড়ি জমিয়েছিল কানাডার উদ্দেশ্যে। রুশানের এই সিদ্ধান্তের কথা জানতেন একমাত্র মানুষ, মালতী বিবি। তিনি ছাড়া কেউ জানত না রুশান কোথায় গেছে। রুশান চেয়েছিল ওর জীবনে খোঁজ যেন অতীতের কেউ না পায়। তাই কানাডা পা রাখার পর নিজের পুরনো নম্বর বন্ধ করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নিজেকে গুটিয়ে নেয়। কাব্য কিংবা পূর্ণার সঙ্গে আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করেনি। ওদের জীবনে নিজের উপস্থিতির সামান্য ছায়াটুকু রাখতে চায়নি। তবে একজন মানুষের সঙ্গে রুশান কখনো দূরত্ব তৈরি করতে পারেনি, ওর প্রিয় দাদি মালতী বিবি। ব্যস্ততার মাঝেও সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়ম করে ফোন করতো, কখনো ভিডিও কলে, কখনো কণ্ঠস্বর। দুজনের গল্প চলতো ঘন্টার পর ঘন্টা। মালতী বিবির কাছে সেই ফোন কলগুলো ছিল বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন। আর সময়ের সঙ্গে সঙ্গে তার চুল পুরোপুরি সাদা হয়ে গেছে, মুখে বয়সের গভীর রেখা ফুটে আসছে। শরীর আগের মতো শক্তি পান করে না, তবু নিজেকে ভেঙে পড়তে দেয় না, কারণ তার বিশ্বাস দূরে কোথাও তার দাদুভাই
ভালো আছে। এই একটা বিশ্বাস তাকে প্রতিদিন নতুন করে বাঁচার শক্তি দেয়। প্রতিদিন নামাজের শেষে তিনি আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমার দাদু ভাইকে সুস্থ রাখো, ও জীবনের সব কষ্ট সহজ করে দাও। অন্যদিকে রুশান যেদিন দেশ ছেড়ে কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, ঠিক সেদিনে আরেকটি অধ্যায়ের সূচনা হয়েছে। কাব্য আর পূর্ণা নিজেদের মতো নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। তবে এই সিদ্ধান্তের কথা ওরা শুরুতে কাউকে গুরুত্ব দেয়নি। ওদের বিয়ের বিষয়টা দীর্ঘদিন পরিবারের কাছ থেকে গোপন রাখা হয়, কারণ ওরা জানতো এত দ্রুত এই সম্পর্কের কথা প্রকাশ হলে অসংখ্য প্রশ্নের মুখোমুখি হবে। বিশেষ করে পূর্ণার বাবা মোসাদ্দেক হোসেন। তিনি রুশানকে শুধু জামাই হিসেবে নয়, নিজের ছেলের মতো ভালোবাসতেন। ভদ্র, শিক্ষিত, দায়িত্বশীল, প্রতিষ্ঠিত একজন মানুষ হিসেবে রুশানের প্রতি তার অগাধ শ্রদ্ধা হঠাৎ একদিন এই মানুষটার কোনো চিহ্ন না দেখে উধাও হয়ে যায়। মোসাদ্দেক হোসেন কিছুতেই বিষয়টা মেনে নিতে পারেনি। প্রথমে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত চিকিৎসক যার সঙ্গে সম্ভব সবার কাছে খোঁজ নিয়েছেন। এরপর রুশানের পুরনো নম্বরে অসংখ্যবার যোগাযোগ করেছেন। বারবার একই উত্তর এসেছে, ফোনটা বন্ধ। এরপর হাসপাতাল, পরিচিত সহকর্মী, পরিচিত ঠিকানা, কোথাও কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ কয়েক মাস তদন্ত চালায়, কিন্তু রুশান যেন কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। রুশান যেন স্বেচ্ছায় পৃথিবী থেকে পরিচয় মুছে ফেলেছে। এদিকে কাব্য আর পূর্ণা এবং এমনভাবে পুরো ঘটনাগুলো সামলাচ্ছে যে ধীরে ধীরে দুই পরিবার, অনেকে হয়তো ধরে নিয়েছিল হয়তো রুশান আর বেঁচে নেই। এই ভুল ধারণা কেউ ভাঙার চেষ্টা করেনি, শুধু মালতী বেবি নীরবে সব দেখেছেন। তিনি জানতেন সত্য একদিন না একদিন নিজেই সামনে আসবে। তাই তিনি কারোর সঙ্গে তর্কে জড়ায়নি, প্রতিবাদ করেনি। তিনি নামাজে শুধু দুই হাত তুলে বলতেন, হে আল্লাহ, তুমি সত্যকে প্রতিষ্ঠিত করো। যে যেমন কাজ করছে তাকে তেমন বিচার দিও, কারো প্রতি অবিচার যেন না হয়। রুশান দেশ ছাড়ার পর আর কাব্য আনুষ্ঠানিকভাবে পূর্ণাকে বিয়ে করে ইচ্ছার কথা মোসাদ্দেক হোসেনকে জানায়। দীর্ঘ আলোচনা, আত্মীয় স্বজনের মতামত এবং পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত তিনি রাজি হন। অনেকটা অনিচ্ছা নিয়ে মেয়ের নতুন বিয়ের ব্যবস্থা করে দেন। এরপর সামাজিকে ওদের বিয়ে সম্পন্ন হয়। সময় আবার নিজের গতিতে চলতে থাকে। একটি বছর, দুটি বড়, এরপর দেখতে দেখতে তিনটি বছর কেটে যায়। এই সময়টা কাব্য ও পূর্ণার সংসার বাইরে থেকে দেখলেও যেন ঈর্ষা করার মতো ছিল। যে ভালোবাসার জন্য ওরা এত যুদ্ধ ঝড়ঝাপটা পেরেছিল, সেই ভালোবাসা যেন ওদের সংসারের ভিত্তি হয়ে উঠছিল। হাসি, স্বপ্ন ছিল, একসাথে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা। চারপাশে সবাই বলতো ভাগ্যে এত লড়াইয়ের পর অবশেষে মেয়েটা সুখ খুঁজে পেয়েছে। কিন্তু কেউ জানতো না সময়ের গল্প কখনো এক জায়গায় থেমে থাকে না। আর ভাগ্য সবচেয়ে বড় মোড়টা ঠিক তখনই ঘুরে যখন মানুষের বিশ্বাস করতে শুরু করে এরবার বুঝি সব কিছু সত্য ঠিক হয়ে গেছে। সময় যত এগোতে লাগলো, কাব্য আর পূর্ণার সংসার রঙও তত ধীরে ধীরে ফিকে হতে লাগলো। শুরুর দিকে সেই উৎসাহ, যে একে অপরকে ছেড়ে না থাকার আকুলতা, সারাক্ষণ একসঙ্গে থাকার ইচ্ছা, সব কিছু যেন অদৃশ্যভাবে বদলে যেতে লাগলো। প্রথমে ছোট ছোট মতের অমিল, তারপর অভিমান, এরপর নীরবতা। একসময় সেই নীরবতা দুজনের মাঝখানে অদৃশ্য এক দেওয়াল তুলে দিয়েছিল। ওদের সম্পর্কের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা কাব্যের মনকে গভীরভাবে বদলে দেয়। সেই ঘটনার পর পূর্ণাকে কাব্য আগের মতো আর মেনে নিতে পারেনি। সবসময় চেষ্টা করছে স্বাভাবিক থাকার, প্রতিবারে কোথাও না কোথাও আটকে যেত। পূর্ণার এই বিষয়টা বুঝতে পারত। মেয়েটাকে সংসার বাঁচিয়ে রাখার জন্য বারবার সবকিছু বদলানোর চেষ্টা করছে। নিজের ইচ্ছায়, অনিচ্ছায়, অভিমান ও কষ্ট সবকিছু চেপে রেখে সম্পর্কটা আগলে রাখতে চেয়েছে। কিন্তু সব চেষ্টার জন্য একসময় ব্যর্থ হয়ে যায়। যখন একটা সম্পর্কের ভিত নড়ে যায়, তখন একা একজন মানুষ যত চেষ্টা করুক সেটাকে আগের জায়গায় ফিরিয়ে আনা খুব কঠিন। অন্যদিকে শাহ বিলায় বসে মালতী বিবি নিঃশব্দে অনেক কিছু লক্ষ্য করছেন। তিনি কারো সংসারে নাক গলাতেন না, কোনো মন্তব্য করতেন না, শুধু দূর থেকে দেখতেন। মাঝে মাঝে কাব্য আর পূর্ণার তর্কাতর্কির শব্দ কানে আসত, কিংবা দুজনকে দিনের পর দিন মুখ ভার করে থাকতে দিত। তখন তার ঠোঁটের কোনো রহস্যময় একটুখানি হাসি ফুটে উঠত। একদিন বিকেলে তিনি বারান্দায় বসে চা খাচ্ছিলেন। পাশেই ফুলের টবে পানি দিচ্ছিল শায়লা। মালতী বিবি মৃদু হেসে বললেন, দেখলি শায়লা? শায়লা অবাক হয়ে বলল, কি বড় আম্মা? মালতী বিবি দূরে কোথাও তাকিয়ে শান্ত গলায় বলল, আল্লাহর বিচার শুরু করে দিচ্ছেন। শায়লা কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ চেয়ে রইল। শায়লা জানে মালতী বিবির এই কথার পিছনে 5 বছরে জমে থাকা
কষ্ট, অভিমান, নীরবে অপেক্ষা লুকিয়েছে। রুশান দেশ ছেড়ে যাওয়ার পর থেকে মালতী বিবি যেন নিজেকে বদলে ফেলেছেন। প্রিয়জন ছাড়া পূর্ণা কিংবা কাব্যের সঙ্গে প্রায় কথাই বলতেন না। একই বাড়িতে থেকে ওদের দুজনকে এড়িয়ে চলত। কারো বিরুদ্ধে অভিযোগ করতেন না, আবার অকারণে আপনও করতেন না। যেন নিজের চারপাশে এক অদৃশ্য সীমারেখা টেনে নিয়েছেন। তার পৃথিবীটা এখন ছোট, সেই পৃথিবীর সবচেয়ে বড় অংশ আছে শায়লা। শায়লা ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, এতিম মেয়েটা যাওয়ার মতো কোনো জায়গা নেই। রুশান দেশ ছেড়ে যাওয়ার আগে সব ব্যবস্থা করে রেখেছে। শায়লাকে স্থায়ীভাবে সাহবিলে রেখে দিয়েছে শুধু একটাই দায়িত্ব, আমার দাদির যেন কষ্ট না হয়। শায়লা সেই দায়িত্ব আজ নিষ্ঠার সঙ্গে পালন করছে। মালতী বিবির ওষুধ খাওয়া থেকে শুরু করে সময় মতো খাবার খাওয়ানো, ডাক্তার দেখানো, সবকিছু শায়লা নিজের পরিবারের মানুষের মতো করে। কখনো বড় আম্মার চুলের তেল দেয়, কখনো বিকেলে একসঙ্গে বারান্দায় বসে গল্প করে, আবার কখনো দুজনে মিলে পুরোনো দিনের স্মৃতি নিয়ে হাসাহাসি করেন। মালতী বিবি শায়লাকে কখনো কাজের মেয়ে ভাবেন না, নিজের নাতনির মতো স্নেহ করেন। সারাদিন কত যে খুনসুটি হয় দুজনে। কখনো শায়লা বকুনি খায়, আবার পর মুহূর্তে দুজনে হেসে গড়িয়ে পড়েন। সাহবিলার বিশাল বাড়িটা এখন যদি কারো হাসির শব্দ শোনা যায়, তবে সেটা মালতী বিবি আর শায়লা। একজনের কাছে অন্যজন যেন রক্তের সম্পর্ক না হয় সবচেয়ে আপন মানুষ। আর মালতী বিবি মনে প্রাণে বিশ্বাস করেন, মানুষ যত অন্যায় করুক, বিচার একদিন না হবে। হয়তো সঙ্গে সঙ্গে নয়, কিন্তু আল্লাহ কখনো কারো হিসাব ভুলে না। বাংলাদেশের সময় রাত 10টা। অন্যদিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ভিক্টোরিয়া শহর এখন সকাল 9টা। জানলার ফাঁক গলে সকালে সোনালি রোদ এসে রুশানের ছোট্ট কিন্তু পরিপাটি অ্যাপার্টমেন্টে পড়ছে। বিছানার পাশে সরিয়ে আছে মেডিকেলের ভারী ভারী বই, কার্ডিওলজির নোট, স্টেথোস্কোপ আর ল্যাপটপ। আর রুশান অন্য দিনের তুলনায় অনেক আগ থেকে ঘুম থেকে উঠছে, কারণ আজও রেসিডেন্ট প্রোগ্রাম শেষ হওয়ার কথা। গত দুদিন ধরে পড়াশোনার চাপে দম ফেলার সময় পায়নি। হাসপাতালে ডিউটি শেষ করে সারারাত পড়ছে। সেই ব্যস্ততার মাঝে সবচেয়ে বেশি মানুষটার কথা মনে পড়ছে তিনি, মালতী বিবি। মোবাইলে হাতে পরিচিত নম্বরে কল করতে সাহবিলের রিংটোন বেজে উঠল। শায়লা তখন গান শুনতে শুনতে ঘর গুছাচ্ছিল। স্ক্রিনে বড় সাহেব লেখাটা ভেসে আসতে আনন্দের ছুটে মালতী বিবির ঘরে তুলে, বড় আম্মা, বড় সাহেব ফোন করেছেন। অসুস্থ শরীর নিয়ে মালতী বিবির মুখে হাসি ফুটল। ফোনটা হাতে নিয়ে বললেন, কেমন আছো দাদু ভাই? রুশান মৃদু হেসে বলল, ভালো আছি, কিন্তু তোমার গলা এমন লাগছে কেন? তুমি ঠিক আছো দাদি? হ্যাঁ রে, আমি ঠিক আছি। মালতী বিবির কথা উত্তর দেওয়ার আগে শায়রা বলল, বড় সাহেব, বড় আম্মা মিথ্যে বলছে, আজ সকালে মাথা ঘুরে পড়ে গেছেন, ঠিক মতো খেতে চান না, আমি জোর করে খাইয়ে দিই। রুশানের মুখে হাসি মিলিয়ে গেল। উদ্বিগ্ন কথা বলল, দাদি, শরীর এত খারাপ হয়েছে, আমাকে কিছু বলনি কেন? মালতী বিবি ধীরে ধীরে বললেন, দাদু ভাই, মানুষ কখন চলে যায় কেউ বলতে পারে না। আমার না তোকে দেখতে খুব ইচ্ছে করছে। কতটা বছর পেরিয়ে গেল তোকে ছুঁয়ে দেখি না, তোকে আদর করি না। যদি কখনো কয়েকটা দিনের জন্য আসতে পারছিস। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর রুশান একটু মৃদু হেসে বলল, আমার ফুলটুসি তাহলে সেজেগুজে প্রস্তুত থাকো, কারণ তোমার নায়ক 2 সপ্তাহ পর বাংলাদেশে আসছে। মালতী বিবির চোখ ভিজে উঠল। সত্যি বলছিস? রুশান বলল, বাবা মা মারা যাওয়ার পর তুমি আমাকে মানুষ করছো, তোমার এই ইচ্ছেটা পূরণ না করে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। তবে আমি 1 মাসের ছুটিতে আসবো, তারপর আবার ফিরে যেতে হবে। তখন কিন্তু আমি জোর করতে পারবে না, বুঝলে? মালতী বিবি বললেন, তুই আসলে আমি খুশি। পাশে দাঁড়িয়ে শায়লা আনন্দে বলে উঠল, বড় সাহেব আসবেন, আমি কিন্তু আপনার অনেক রান্না করবো। রুশান হেসে বলল, এবার আর ওর বহুদিন পর বাড়ি ফেরার অপেক্ষা শুরু হলো। এদিকে সাহবিলে অন্য পাশে যেন সম্পূর্ণ ভিন্ন এক গল্প চলছে। 10টা পেরিয়ে গেছে। অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে বিছানায় শুয়েছে কাব্য। পূর্ণা অনেকক্ষণ ধরে ওর জন্য অপেক্ষা করছিল। এবার নরম গলা বলে, খাবে না? কাব্য বলে, খেয়ে এসেছি, সংক্ষিপ্ত উত্তর। পূর্ণা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আজকাল তুমি আমাকে খুব এড়িয়ে চলছ, আগে তো এমন ছিল না। কাব্য ধীরে ধীরে চোখ খুলো। ওর চোখে সেই পুরনো ভালোবাসার উষ্ণতা নেই, বরং এক অদ্ভুত শীতলতা। কাব্য কয়েক সেকেন্ড পূর্ণার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্য হাসি হেসে দিয়ে উঠল, আমি যা চাই সেটা আগে দাও, তারপর কথা বলতে এসো। পূর্ণার বুকটা ভেতরটা কেমন হু করে উঠল। এসব কি আমার হাতে? আল্লাহ যদি না দেয় আমি কি করতে পারি? কাব্যের চোয়াল শক্ত হয়ে গেল। পূর্ণার দিকে তাকিয়ে এমন এক দৃষ্টি ছুড়ে দিল যেন ভেতরে বহু বছর জমে থাকা ক্ষোভ লুকিয়েছে। কিন্তু সেই ক্ষোভের আসল কারণ পূর্ণা জানে না, কেউ জানে না। এই সত্য 2 বছর ধরে কাব্যর বুকের ভিতরে আগুন জ্বলছে।
সেই সত্য ধীরে ধীরে ওর ভালোবাসায় ঘৃণায় পরিণত করছে। তবুও আজ কাব্য মুখ খুলছে না। হঠাৎ ছেলেটাও গর্জে উঠল, কানের কাছে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করো না, বেশি বিরক্ত করলে এক লাথি মেরে বিছানা থেকে ফেলে দিল। পূর্ণা কেঁপে উঠল, আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো না। চোখের জল মুছতে মুছতে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। কাব্যের চোখ বন্ধ করে শুয়ে রইল। ওর বুকের ভেতর যেন অদৃশ্য এক যুদ্ধ চলছে, আর সেই যুদ্ধের প্রকৃতির কারণ এখনো অজানা। কানাডা ভিক্টোরিয়া শহর তখন গভীর রাত, সারাদিনের ক্লান্তি যখন রুশান শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জমে গেছে। সকালে গুরুত্বপূর্ণ শেষ পরীক্ষাটা করার পর রুশান হাসপাতালে গিয়েছিল। রেসিডেন্সিয়াল সুপারভাইজারের সঙ্গে ছুটির বিষয়ে আলোচনা করছিল, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিল। ডিউটির সময়সূচি ঠিক। এর মধ্যে দেশে ফেরার ফ্লাইট, ভ্রমণের আনুষ্ঠানিকতা এবং প্রয়োজনীয় নথি নিয়ে আজ বেশ কিছুক্ষণ ব্যস্ত থাকতে হয়েছে। সব কিছু গুছিয়ে যখন অ্যাপার্টমেন্টে ফিরল তখন রাত অনেকটা গভীর। দরজা খুলে ভেতরে ঢুকতে নিঃশব্দে কোটটা সোফার উপর রেখে দিল। তারপর ধীরে ধীরে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে নিজের জন্য এক মগ গরম ব্ল্যাক কফি বানালো। রুশান মগটা হাতে নিয়ে বারান্দায় এসে বসলো। চারপাশে গভীর নীরবতা, দূরে শহরের আলো এখনো জ্বলছে। মাঝে মধ্যে কোনো গাড়ির শব্দ নীরবতাকে ভেঙে আবার মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। রুশান কফিতে ধীরে ধীরে এক চুমুক দিল। গরম কফির ধোঁয়া মুখের সামনে ভেসে উঠতে রুশানের মাথাটা চেয়ারের পিছনে হেলিয়ে দিল। চোখ দুটো আকাশের দিকে স্থির করল। দীর্ঘ 5 বছর, এই 5 বছর রুশান নিজেকে বদলে ফেলছে, নিজের কষ্টকে শক্তিতে পরিণত করছে। অতীতে প্রতিটি ক্ষতকে বুকের ভেতরে লুকিয়ে রেখে নিজেকে স্বপ্নের পেছনে ছুটছে। কিন্তু কিছু হিসাব সময়ও মুছে দিতে পারে না। রুশান আবার বহু বছর পর সেই মাটিতে ফিরে এসে, যে দেশ ওকে অসংখ্য স্মৃতি দিয়েছে, আবার সেই দেশে ওর কাছে সব কিছু কেড়ে নিয়েছে। রুশান ধীরে ধীরে আর এক কফিতে চুমু খেলো। ওর ঠোঁটে কোনো অদ্ভুত এক হাসি উঠল। সে হাসিতে আনন্দের চেয়ে দৃঢ়তা বেশি। খুব নিচু স্বরে বলল, যেন নিজেকে শুনল, আমি আসছি। কয়েক সেকেন্ড থেমে আবার বলল, এবার আগের সে রুশান ফিরছে না। রুশানের চোখে তীক্ষ্ণ এক দৃঢ় জ্বলে উঠল। তোমাদের প্রত্যেকের কর্মের হিসাব নেওয়ার সময় এসেছে। যে যেমন অন্যায় করছে সে তেমন ফল পাবে। মগের শেষ চুমুকটা নিয়ে রুশান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বারান্দায় ওপাশে বিস্তৃত অন্ধকারের দিকে তাকিয়ে রুশান মনে মনে বলল, এবার অতীত থেকে পালিয়ে নয়, অতীতের মুখোমুখি হওয়ার সময় এসেছে। বাংলাদেশের সময় তখন 9টা 45। শাহ বিলাই দিনের ব্যস্ততা শুরু হয়ে যায়। কাজের লোকেরা যার যার মতো কাজে ব্যস্ত। রান্নাঘর থেকে নাস্তার গন্ধ ভেসে আসছে, অথচ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে সকালটা অন্য দিনের মতো ভারী। কাব্য আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য রেডি হচ্ছে, গলার টাইটে ঠিক করছে, হাত ঘড়ি পরে নিল, বিছানার উপর রাখা ল্যাপটপটা ব্যাগটা হাতে নেওয়ার প্রস্তুত নিচ্ছে। মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন এই ঘরে আরেকজন মানুষের উপস্থিতি কাব্যর কাছে কোনো গুরুত্বপূর্ণ বহন করে না। অন্যদিকে পূর্ণা সকাল থেকে ব্যস্ত। আজকে নিজে হাতে কাব্যের পছন্দের সব নাস্তা তৈরি করছে। হয়তো আজ কাব্য একটু ভালোভাবে কথা বলবে, এই আশাতে প্রতিদিনের মতো আবারও চেষ্টা করছে। পূর্ণা নাস্তা ট্রে দু হাতে ধরে ধীরে ধীরে রুমে ঢুকলো। কাব্য এখন প্রায় বেরিয়ে যাবে। পূর্ণা মৃদু হেসে বলল, খাবে না? তোমার জন্য নাস্তা রেডি করলাম। কাব্য একবার ট্রের দিকে তাকালো, গম্ভীর সুরে বলল, না, সরো এখান থেকে, আমার একটু সময় নেই। বলে দরজার দিকে পা বাড়াতে পূর্ণা তাড়াতাড়ি সামনে এসে দাঁড়ালো। পূর্ণা অনুনয় করে গলায় অসহায়ত্ব, প্লিজ কাব্য, আমার সঙ্গে একটু ভালো করে কথা বলো। তোমার এমন আচরণ আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। রুশান কখনো আমার এমন আচরণ করতো না। রুশান নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কাব্যের চোখের দৃষ্টি বদলে গেল। মুহূর্তের মধ্যে ওর মুখ রাগে লাল হয়ে গেল। কোনো কথা না বলে সজোরে পূর্ণার হাত থেকে নাস্তা ট্রেটা ছুঁড়ে ফেলে দিল। ঝনঝন শব্দে প্লেট, কাপ আর পুরো খাবার মেঝেতে ছড়িয়ে পড়ল। পূর্ণা ভয়ে কেঁপে উঠল। এরপর কাব্য ঝটকা মেরে পূর্ণা জল শক্ত করে চেপে ধরল। রাগে কাব্যর পুরো শরীর কাঁপছে। চিৎকার করলো, রুশান আর কি কি করতো? হ্যাঁ, সারাক্ষণ রুশান এটা করতো ওটা করতো। আমার ভাইয়ের গলা ছেড়ে আমার গলায় ঝুলেছিলি কেন? এই ডাইনি মহিলা, তুই আমার জীবন পুরোটা নষ্ট করে দিয়েছিস। আমার ভাইকে আমার থেকে কেড়ে নিয়েছিস, আমার জীবন বরবাদ করে দিয়েছিস। পূর্ণা চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। থাকা কণ্ঠে বলল, কাব্য আমি এসব করছি? কাব্য আরও চেয়েছে বলে, হ্যাঁ তুই।
কাব্যের চোখে এখন জমে আছে বছরের পর বছর ক্ষোভ। তখন যদি তুই আমার সামনে শরীর দেখে না চলতে, আমাকে প্রশ্রয় না দিতে, তবে আমি এমন চরম ভুল করতাম না। আমার জীবনটা নরক করে দিয়েছিস তুই। কথাগুলো শুনে কাব্য মাথা নিচু করে ফেলল। মনে হচ্ছে নিজের অস্তিত্বটাকে যেন অসহ্য লাগছে। অনেক কষ্ট বলল, আমি এখন কোথায় যাব? বাবাকে কি জবাব দেব? প্লিজ আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। কাব্য ধীরে ধীরে পূর্ণার কাছ থেকে এক পা সরে এলো। তারপর তর্জনী আঙ্গুল তুলে কঠিন করে, আমি অশান্তিতে থাকলে তোকে শান্তিতে বাঁচতে দেবো? কাব্য একটু থেমে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করলো, তুই সারে ধুকে ধুকে মরবে, আর আমি দেখব। কাব্য আর এক মুহূর্ত দেরি করলো না, দরজাটা জোরে বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর জোরে ছড়িয়ে ছিটে পড়ল ভাঙা কাপ প্লেট আর নষ্ট হয়ে যাওয়া নাস্তা। পূর্ণা ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। মেয়েটার চোখের জল একের পর এক মেঝেতে ঝরে পড়তে লাগলো। পূর্ণা যে সংসার পাওয়ার জন্য একদিন এত বড় সিদ্ধান্ত নিয়েছিল, আজ সেই সংসার পূর্ণার কাছে শ্বাসরুদ্ধকর এক কারাগার হয়ে উঠছিল। এদিকে নিজের ঘরে বসে তসবিহ পড়ছিল মালতী দেবী। হঠাৎ শায়লা দ্রুত পায়ে ঘরে ঢুকলো। ওর মুখে উত্তেজনার ছাপ। শায়লা এক নিঃশ্বাসে কাব্য আর পূর্ণার ঘটে যাওয়া ঘটনা পুরো খুলে বলল। সবটা শুনে মালতী দেবী কয়েক মুহূর্তে নীরব রইলেন। তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে এক হাসি ফুটে উঠল। তিনি তসবিতে চুমুক খেয়ে শান্ত করলেন, শালু, আল্লাহর বিচার খুব কঠিন। কথাটা বলে তিনি আবার তসবিতে হাত নিলেন। চোখ বন্ধ করে নিঃশব্দে আল্লাহর নাম জপতে শুরলেন। আর শাহবিলের দেওয়ালগুলো যেন নীরব সাক্ষী হয়ে রইল মানুষের কর্মফল একদিন না একদিন ফিরে এসে। কানাডায় ভিক্টোরিয়া শহরে এখন রাত 11টা। বাইরে চারপাশটা নিস্তব্ধ। দূরের রাস্তার মাঝে মাঝে দু একটা গাড়ির আলো ছুটে আসছে। অ্যাপার্টমেন্টের বড় কাচের জানলা দিয়ে শহরের রাতটা স্পষ্ট দেখা যায়। সারাদিন ভীষণ ব্যস্ততা কাটিয়েছে রুশানের। হাসপাতালে কিছু জরুরি কাজ শেষ করে এরপর দেশে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে নানা দৌড়ঝাঁপ, ফ্লাইটে কনফার্ম, প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখা। ছুটির আনুষ্ঠানিকতা শেষ করে সব মিলে এক মুহূর্ত বসার সময় পায়নি। ফেরার পথে একটা শপিং সেন্টারে গিয়েছিল। অনেক ভেবেচিন্তে মালতীজীবের জন্য নরমূল্যে একটি শাল, সুন্দর একটা তসবিহ আর পরার জন্য নতুন একটা চশমার ফ্রেম নিয়েছে। শায়লার জন্য কিনেছে গোটা কয়েক সেট, একটা হাতঘড়ি, কিছু চকলেট আর ছোটোখাটো কিছু উপহার। এখন নিজের অ্যাপার্টমেন্টে বসে একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছে। প্রতিটি জিনিস রুশানের হাতে নেওয়ার সময় ওর চোখের সামনে ভেসে উঠছে দুই প্রিয় মানুষের মুখ। রুশান হাসতে হাসতে বলল, দাদি নিশ্চয় শালটা খুব খুশি হবে। আর শায়লা, মেয়েটা তো ছোট ছোট জিনিস পেলে শিশুর মতো আনন্দে আত্মহারা। ভাবতে রুশানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সব কিছু গুছিয়ে সুটকেসের চেন বন্ধ করতে হঠাৎ ওর হাত থেমে গেল। কোনো কারণ ছাড়াই বহু বছরের পুরনো একটা মুখ ভেসে উঠল চোখের সামনে। সেটা কাব্য। রুশান কয়েক মুহূর্ত স্থির হয়ে বসল। 5 বছরে রুশান একবারের জন্য কাব্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি। না ফোন করছে, না বার্তা পাঠিয়েছে, না কখনো জানতে চেয়েছে কাব্য কেমন আছে। কারণ কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার পর নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। চেয়ারে হেলান দিয়ে রুশান চোখ বন্ধ করে রইল। একটার পর একটা স্মৃতি ভেসে উঠল। ছোটবেলায় একসঙ্গে স্কুলে যাওয়া, ঈদের দিন নতুন জামা পরে ছবি তোলা, সামান্য কারণে দুই ভাইয়ের ঝগড়া, আবার কিছুক্ষণ পর মিল হওয়া। কাব্য শুধু রুশানের ভাই ছিল না, বন্ধু ছিল, নিজের জীবনের সবচেয়ে আপন মানুষগুলোর একজন। রুশান দীর্ঘশ্বাস ফেলল। খুব ঠোঁটে ফুটে উঠল একরাশ তিক্ততা। খুব নিচু স্বরে বলল, এতটা ভালোবাসলাম তোকে। কথাগুলো যেন ঘরের নিস্তব্ধতায় মিলিয়ে গেল। রুশান আবারও বলল, আমি তোর কেরিয়ার গুছিয়ে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করলাম। নিজের স্বপ্নের আগে তোর স্বপ্ন গুরুত্ব দিলাম। সবসময় চেয়েছি মানুষ তোকে আমার পরিচয় নয়, তোর নিজের যোগ্যতায় চিনুক। রুশানের গলার স্বর ভারী হয়ে উঠল। কিছুক্ষণ পর আবার থেমে বলল, আর তুই সেই আমাকে ভেঙে গুঁড়িয়ে দিলে। রুশানের কোনো চোখের জল নেই। 5 বছরের ছেলেটা কাঁদতে ভুলে গেছে, কিন্তু বুকের ভেতরে ব্যথাটা আজও একই রকম তীব্র। রুশান জানলার বাইরে তাকিয়ে ধীরে বলল, জানিস কাব্য, আমি উঠে দাঁড়িয়েছি, নিজের জীবন আরও গুছিয়ে নিয়েছি। আজ আমি আর আগের মতো ভেঙে পড়ি না। রুশান একটু থেমে মৃদু হেসে দাঁড়ালো। নয়তো অতীত নিয়ে এখন আর আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু তোকে নিয়ে আমার বড্ড আফসোস হয়। কাব্যের কণ্ঠে রাগ ছিল না, শুধু ছিল গভীর হতাশা। কারণ আমি আমার ভাইকে হারিয়েছি, আর সেই ক্ষতি কোনোদিন পূরণ হবে না। কথাগুলো বলে রুশান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জানলার বাইরে বিস্তীর্ণ অন্ধকারের দিকে তাকিয়ে রইল। কাব্যের কথা মনে পড়তে রুশান কিছুক্ষণ নিশ্চুপ হলো। তারপর খুব ধীরে দীর্ঘশ্বাস ফেলল। জানলার ওপাশে অন্ধকারের দিকে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে বলল, আব্বু আম্মুকে একটা কথা দিয়েছিলাম,
বলে রুশান থেমে গেল। মনে পড়ে গেল বহু বছর আগের দিনগুলো। আব্বু মা বাবা চলে যাওয়ার পর রুশান ছোট্ট কাব্যকে বুকে আগলে রাখার প্রতিজ্ঞা দিয়েছিল। তখন থেকে নিজের দায়িত্বের সঙ্গে ভাইটার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। রুশান আবারও ধীরে বলল, কথা দিয়েছিলাম যতদিন বেঁচে থাকবো তোকে আগলে রাখবো, আর কখনো একা হতে দেবো না। তোর জীবনের সব ঝড় আমি বুকে নেব। একটু থেমে তিক্ত হেসে মাথা নিচু করলো, কিন্তু আমি পারিনি। রুশানের গলাটা ভারী হয়ে উঠল। শেষ পর্যন্ত আমি ব্যর্থ হলাম। কথাগুলো বলে রুশান চোখ বন্ধ করলো। ওর মুখে কোনো অভিযোগ ছিল না, শুধু একজন বড় ভাইয়ের অপূর্ণ প্রতিশ্রুতি। গভীর বেদনা নীরবে ছড়িয়ে পড়ছিল ঘরের নিস্তব্ধতা। আর মাত্র কয়েকটা দিন, তারপর আবার রুশান ফিরবে সেই শহরে যেখানে ওর জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতির জন্ম দিয়েছিল, আবার সবচেয়ে নির্মম স্মৃতি। দুপুরের নিস্তব্ধতা যেন পুরো শাহবিলাকে গ্রাস করছে। নিজের ঘরে শান্তভাবে বসেছিলেন মালতী বেবি। বয়সের ভারে শরীরটা অনেক দুর্বল হয়েছে, তবু মুখটা আগের মতো স্থিরতা। জানলার বাইরে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি গম্ভীর চিন্তায় ডুবেছিলেন। ঠিক তখনই দরজায় মৃদু শব্দ। পূর্ণা ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আজ বহুদিন পর মেয়েটা এই ঘরে। মালতী দেবী একবার পূর্ণার দিকে তাকালেন, তারপর কোনো কথা বললেন না। ধীরে ধীরে দৃষ্টি ফিরিয়ে নিলেন। পূর্ণার বুকটা হু করে উঠল, আর নিজেকে সামলাতে পারলেন না। দ্রুত এগিয়ে এসে মালতী দেবীর পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, দাদিমা আমাকে মাফ করে দাও, আমি আর পাচ্ছি না, আমার মরে যেতে ইচ্ছে করলে। মালতী দেবী নির্লিপ্ত ভঙ্গিতে পূর্ণার দিকে তাকিয়ে রইলেন, তারপর ঠোঁটের কোণে মৃদু একটা হাসি ফুটিয়ে শান্ত কণ্ঠে বললেন, ভালো থেকো। এই দুটো শব্দ পূর্ণার বুকের ভিতর আরো গভীর আঘাত করলো। মেয়েটা আরো জোরে কেঁদে উঠল। কাঁপা কণ্ঠে আবারও বলল, দাদি আমার জীবনটা নরক হয়ে গেছে। আমি জানি রুশানের খবর তুমি জানো, বলো না বেঁচে আছে, কোথায় আছে, নাকি নেই। ঘরটা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। মালতী দেবী ধীরে ধীরে পূর্ণার হাত দুটো নিজের পা থেকে সরিয়ে নিলেন, তারপর মৃদু স্বরে বললেন, মেয়ে আমাকে আর কোনো প্রশ্ন করো না। তিনি একটু থেমে আবার বললেন, যা হচ্ছে হতে দাও, পরে সব তুমি নিজেই বুঝে যাবা। আর কয়েক সেকেন্ড নীরব থেকে শান্ত কণ্ঠে যোগ করলেন, খুব বেশি প্রয়োজন ছাড়া আমার রুমে এসো না। কথাগুলো বলার সময় তার কণ্ঠে রাগ ছিল না, ছিল না কোনো উচ্চ তিরস্কার, শুধু এক গভীর দূরত্ব। সে দূরত্ব একদিন পূর্ণার নিজের হাতে তৈরি করেছিল। পূর্ণা আর কথা বলতে পারল না। দু হাত দিয়ে মুখ চেপে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেল। মালতী দেবী বেবি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর জানলার বাইরে তাকিয়ে খুব আস্তে করে বললেন, আর কত যে হবে, আমার সোনা দাদু আসছে যে। দুপুর গড়িয়ে 2:30। আজ কাব্যর অস্বাভাবিকের দিন তুলনায় একটু বেশি অফিস থেকে ফিরেছে। ওর মুখে ক্লান্তির ছাপ। সারাদিনের কাজের চাপ যেন ওর ধৈর্য কেড়ে নিয়েছে। কাব্য নিজের রুমে দরজা খুলে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকে কাব্যের চোখে পড়লো বিছানার দিকে। পূর্ণা এখনো বিছানায় শুয়েছে। সকালের ঘটনার পর মেয়েটা কান্না করেছে, চোখ দুটো কান্নায় ফুলে গেছে, বালিশ ভিজে আছে অশ্রুতে, তবু ওর কান্না যেন থামার নাম নেই। মাঝে মাঝে পূর্ণা নাক টানছে, কখনো আবার মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু বুকের ভেতর কষ্টটা আর আটকে রাখতে পারছে না। কাব্য কয়েক সেকেন্ড নির্বিকার চোখে দেখলো, তারপর ঠোঁট পাকিয়ে বিরক্তি হাসি আসলো। কোনো কথা না বলে গলার টাইটা পাশের চেয়ারে খুলে রাখলো। শার্টের উপরে দুটো বোতাম খুলে বিছানার পাশ থেকে আরেকটা বালিশ টেনে নিল। এরপর বিছানায় একেবারে অন্য প্রান্তে গিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে চেষ্টা করলেও পূর্ণার ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ বারবার কানে এসছিল। কাব্য ধীরে ধীরে বিরক্তিটা বাড়তে লাগলো। হঠাৎ চোখ খুলে রাগ দমিয়ে গম্ভীর করে বলল, পূর্ণা আমি খুব টায়ার্ড, একটু ঘুমাবো। কানের সামনে ফ্যাস ফ্যাস করবে না। আমার মাথা যদি গরম হয় তবে নিজেকে নিয়ন্ত্রণ করব না, সোজা তো বাপকে কল করবো। কথাগুলো শুনে পূর্ণা যেন হঠাৎ থমকে গেল। মুহূর্তের মধ্যে কান্নার শব্দ থেমে গেল। দ্রুত চোখের জল মুছে নিল, কাপা হাতে পাশের বালিশটা নিজের দিকে টেনে নিল, তারপর ধীরে ধীরে বিছানায় এক করে মুখ ফিরে শুয়ে পড়ল। পূর্ণা কোনো শব্দ করল না, শুধু নিঃশব্দে চোখের জল গড়িয়ে বালিশ ভিজতে শুরু করলো। একই বিছানার পাশাপাশি শুয়ে আছে দুজন, তবুও ওদের মাঝখানে দূরত্ব যেন কয়েক হাজার মাইল। একসময় যে মানুষটাকে পেয়ে পূর্ণা নিজেকে ভাগ্যবতী মনে করছিল, আর সেই মানুষটার কাছে পূর্ণার সবচেয়ে বেশি অসহায়। আর কাব্য চোখ বন্ধ করে ঘুম আসছিল না। বুকের গভীরে জমে থাকা ক্ষোভ আর অপরাধবোধে ওকে প্রতিনিয়ত তাড়া করে ফিরছিল। তবু সেই অনুভূতিগুলো একটু মুখে প্রকাশ করল না। ঘর জুড়ে আবার নেমে এলো ভারী নীরবতা। 2 সপ্তাহ পর ঠিক বিকেল 4টায় কানাডা থেকে আসা বিমানটি ধীরে ধীরে বাংলাদেশের মাটিতে স্পর্শ করলো। দীর্ঘদিন পর রুশান
নিজের দেশে ফিরে আসার অনুভূতিটা অদ্ভুত রকম শান্তি এনে দিল। বিমান থেকে নামার পর ইমিগ্রেশন লাগেজ সংগ্রহ করে প্রয়োজনীয় অনুষ্ঠানকে শেষ করতে করতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। যখন রুশান বিমানবন্দরের মূল গেট দিয়ে বেরোলো তখন ঘড়ির কাঁটা প্রায় 5টা ছুঁয়েছে। বাইরে পা রাখতে ভেজা বাতাসে এক ঝাপটা এসে মুখে আছড়ে পড়ল। আকাশে কালো মেঘ ঢেকে গেছে। টানা বৃষ্টিতে পুরো পরিবেশটা ধোঁয়াশে হয়ে আছে। এয়ারপোর্টের সামনে রাস্তায় সারি সারি গাড়ি, লাল হলুদে আলো বৃষ্টিতে পানিতে প্রতিফলিত, একে অন্যের সৌন্দর্য তৈরি করছে। চারপাশে মানুষের ব্যস্ততা থাকলেও বৃষ্টির তীব্রতার কারণে যেন সবকিছু কেমন ধীরে আসছে। রুশান ট্রলির উপর রাখা লাগেজ থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে কয়েকটা মিস কল আর অসংখ্য নোটিফিকেশন জমেছে। সেগুলোর দিকে খুব একটা মন না দিয়ে উবার অ্যাপে খুলে একটা গাড়ি বুক করলো। এখন গন্তব্য নিজ বাড়ি। আজ আর কোথাও যাওয়ার ইচ্ছে নেই। প্রথমত দাদির সঙ্গে দেখা করবে। কতদিন পর মানুষটার দেখা। বিদেশে থাকালে ওর প্রায় ভিডিও কলে কথা হতো, তবু সামনাসামনি দেখা হওয়ার অনুভূতি সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। গাড়ি আসতেই এখনো কিছুটা সময় বাকি। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে প্রচণ্ড বজ্র ও ধ্বনি শোনা গেল। মুহূর্তের মধ্যে চারপাশে আলোকিত হয়ে করে বিদ্যুতের ঝলকানি। রুশান মাথা তুলে আকাশের দিকে তাইল। কালো মেঘের ভাঁজে ভাঁজে যেন বৃষ্টি আরো জমে উঠছে। অকারণে রুশানের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। কেন জানি না আজ খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। শৈশবের কথা মনে পড়ল। এমন বর্ষার দিনে দাদি হাজারবার নিষেধ করলেও রুশান লুকিয়ে লুকিয়ে বাইরে বেরিয়ে যেত। ভিজে একাকার হয়ে বাড়ি ফিরলে দাদি বকাবকি করতে করতে তোয়ালে এনে মাথা মুছে দিত। সেই স্মৃতিগুলো আজও ঠিক আগের মতো জীবন্ত। রুশান ট্রলির পলিব্যাগে মুড়িয়ে ধীর পায়ে হাঁটতে শুরু করলো। বৃষ্টির ফোঁটাগুলো ওর কাঁধ, চুল আর শার্ট ভিজিয়ে দিচ্ছে। কিন্তু রুশান সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলো না, বরং অনেকদিন পর প্রকৃতির এই স্পর্শটুকু উপভোগ করতে লাগলো। রাস্তায় মানুষের আনাগোনা আগের তুলনায় কমেছে। যারা আসেন সবাই ছাতা কিংবা কোনো আশ্রয় খুঁজে ব্যস্ত। গাড়িগুলো দ্রুত গতিতে ছুটে চলছে, আর তাদের চাকার নিচ থেকে ছিটকে ওঠা পানি রাস্তার দুপাশে ছড়িয়ে পড়ছে। রুশান হাঁটতে হাঁটতে কিছুটা দূরে একটা বদ্ধ দোকানের সামনে এসে দাঁড়ালো। দোকানের টিনের ছাউনি থেকে একটানা পানি ঝরে পড়ছে। ছাউনির নিচে দাঁড়ালে অন্তত সরাসরি বৃষ্টি একা লাগবে না। রুশান হাত ঘড়িতে সময় দেখলো। উবারের ড্রাইভার এখনো কয়েক মিনিট দূরে। অপেক্ষাতে সময়টুকু কাটতে আবারও পকেট থেকে ফোন বের করে ফোনের স্ক্রিনে আঙুল চালালো। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় নোটিফিকেশন দেখছে, আবার কোনো না খুলে স্ক্রিন লক করে দিচ্ছে। বাইরে বৃষ্টির তীব্রতা আরও বেড়ে গেছে। হঠাৎ তার আকাশ জুড়ে বিদ্যুতের সাদা ঝুলি ছড়িয়ে পড়ল। পরের মধ্যে কানে তালা লাগিয়ে দেওয়ার মতো বজ্রধ্বনি। রুশান ধীরে ধীরে মাথা তুলে আকাশের পানে তাইল। কয়েক সেকেন্ড পর দৃষ্টি নামিয়ে আনলে সামনে ফাঁকা রাস্তায়। ওর চোখে তখন আগে অদ্ভুত স্থিরতা। রুশানের আজ শুধু বৃষ্টি দেখছে না, কোনো এক অজানা অনুভূতিকে নীরবে স্বাগত জানাচ্ছে। স্বাগত জানাতো না, এই বৃষ্টি ভেজা মুহূর্তে ওর জীবনের গতিপথ বদলে দিতে চলছে এক সম্পূর্ণ অচেনা মানুষের আগমনে। বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। টানা বৃষ্টিতে শহরের ব্যস্ত রাস্তাগুলো যেন অস্বাভাবিক নিথর। পথঘাট প্রায় জনশূন্য। দূরে দু একটা গাড়ি দ্রুত ছুটে চলছে, তাদের হেডলাইট আলো ভেজা পিচঢালা রাস্তা আবার মিলিয়ে যাচ্ছে। পুরো পরিবেশটা এক অজানা অশুভ অনুভূতি ঘনীভূত হয়েছে। ঠিক তখন বাঁচান, প্লিজ আমাকে বাঁচান বজ্রধ্বনি ছাপিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নারীকণ্ঠ ভেসে আসলো। রুশান দ্রুত মাথা তুলে তাকাতে দেখলো 22-23 বছরের একটা মেয়ে প্রাণপণে দৌড়ে এসে রুশানের বুকের উপর প্রায় ভেঙে পড়লো। কোনো কথার সুযোগ না দিয়ে দু হাতে শক্ত করে ধরল রুশানকে আঁকড়ে। পুরো ঘটনা এত আকস্মিক ছিল যে রুশান এক মুহূর্তে ওর জন্য ভারসাম্য হারিয়ে ফেলল। ওর হাত থেকে ফোনটা ছিটকে সোজা ভেজা রাস্তার উপর পানিতে পড়ে গেল। মেয়েটার নিঃশ্বাস এলোমেলো, বুকটা দ্রুত ওঠানামা করছে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে প্রাণপণে দৌড়ে এসেছে। আতঙ্কে মেয়েটার পুরো শরীর কাঁপছে, এমনকি রুশানকে জড়িয়ে ধরা আর হাত দুটো থরথর করে কাঁপছে। রুশান নিজের স্বাভাবিক স্থিরতা বজায় রেখে চারপাশে চোখ বুলালো। কয়েক গজ দূরে 4-5 জন লোক, রুক্ষ চেহারার লোক, এদিক ওদিক তাকে মরিয়া হয়ে কাউকে খুঁজছে। এরপর চোখে মুখে স্পষ্ট হিংস্রতা। পরের মুহূর্তে একজন দৃষ্টি এসে থামলো রুশান আর মেয়েটার উপর। আঙ্গুল তুলে চিৎকার করলো, আরে ওই মাইয়াটা তো। বাকিরা আর এক সেকেন্ডে দেরি করলো না, দ্রুত পায়ে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। রুশান এক মুহূর্ত পুরো পরিস্থিতি বুঝে ফেলল।
চোখে মুখে কোনো ভয় পাওয়া অস্থিরতার ছাপ ফুটল না, বরং আশ্চর্যজনক শান্ত হয়ে উঠল। সে ধীর কণ্ঠে, যেন মেয়েটি আরও বেশি ভয় না পায় সেভাবে, রুশান মেয়েটিকে নিজের বাহুডোর থেকে আলতো করে সরিয়ে রাস্তার পাশের বদ্ধ দোকানে লোহার শাটারে দাঁড় করে দিল। তারপর এক পা সামনে গিয়ে মেয়েটির সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রইল, আর ও শরীর আড়লে মেয়েটিকে সম্পূর্ণ ঢেকে রইল, যেন সামনে দাঁড়িয়ে থেকে লোকগুলো চাইলে এক নজর মেয়েটিকে দেখতে না পারে। এই প্রথম রুশান মেয়েটির দিকে ভালো করে তাকানোর সুযোগ হলো। মেয়েটা কালো কাপড়ে মুখ ঢাকা, শুধু চোখ দুটো উন্মুক্ত, অদ্ভুত সুন্দর। অথচ সৌন্দর্যের চেয়ে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল চোখ দুটোর আতঙ্ক। স্বচ্ছ নীলাভ সেই মৃত্যু ভয়ে স্পষ্ট। মনে হচ্ছিল মেয়েটা সামান্য সুযোগ পেলে আবার দৌড় দিবে। মেয়েটার কপালের ডান পাশে গভীর একটা কাটা দাগ, সেখান থেকে টাটকা রক্ত বেরিয়ে বৃষ্টির পানির সঙ্গে মিলে একাকার হয়ে গেছে। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। দ্রুত শ্বাস নেওয়ার কারণে মেয়েটার চোখের পাতা বারবার কেঁপে উঠছে। রুশানের দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। চারপাশে এখন বৃষ্টি ঝরছে, আকাশে বজ্রপাত, গুন্ডাগুলো ক্রমশ কাছে চলে আসছে। তবু অদ্ভুতভাবে সেই মুহূর্ত সব শব্দ যেন দূরে সরে গেল। রুশান শুধু তাকিয়ে রইল সেই নীলাভ চোখ জোড়া থেকে। হঠাৎ 4 বছরের লোক একসঙ্গে তেড়ে এলো। রুশান আর এক সেকেন্ডও অপেক্ষা করল না। সামনে মোটা লোকটা হাত বাড়িয়ে মেয়েটাকে টেনে নিতে গেলে রুশান শরীরে সামান্য ঘুরিয়ে ডান হাতে কুনি সজোরে লোকটার নাকের উপর বসিয়ে দিল। ঠাস! হাড় ভাঙার মতো শব্দ হলো। লোকটা যন্ত্রণায় চিৎকার করে দুহাত দিয়ে নাক চেপে ধরল। পরের মুহূর্তে ভারসাম্য হারিয়ে পেছনের দিকে ছিটকে পড়ে গেল। বৃষ্টির পানিতে তার মুখ রক্তলাল হয়ে গেছে। বাকি লোকগুলো কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। ওদের সেই বিস্ময়ের সুযোগটুকু রুশান আর নষ্ট করল না। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। মুখে কোনো রাগ নেই, চোখে নেই উত্তেজনা, বরং ভয়ঙ্কর রকমের শান্ত একটা দৃষ্টি, যে শান্তি ঝড়ের আগের নীরবতা ব্যস্ত। পরের মুহূর্তে শুরু হলো সংঘর্ষ। একজন একটা বাঁশের লাঠি উঁচিয়ে আঘাত করতে এগিয়ে আসতে রুশান এক পা সরে গিয়ে আঘাতটা এড়িয়ে গেল। লোকটার কবজি চেপে ধরে এমনভাবে মুচড় দিল, লোকটা ব্যথায় আর্তনাদ করে হাঁটু গেড়ে রাস্তার উপর বসে পড়ল। সুযোগ বুঝে রুশান হাঁটু গেড়ে লোকটার পেটে সজোরে একবার আঘাত করতে লোকটা মুখ দিয়ে রক্ত মিশ্রিত লালা ছিটিয়ে কয়েক হাত দূরে পড়ে গেল। আরেকজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়তে রুশান ঘুরে দাঁড়িয়ে ওর চোয়ালে ঘুষি বসিয়ে দিল। আঘাতের তীব্রতায় লোকটার মাথা একপাশে কেঁপে উঠল। লোকটা টাল সামলাতে না পেরে ভেজা রাস্তায় গড়িয়ে পড়ল। রাস্তার পানি আর রক্ত একসাথে মিশে রাস্তার উপরে লালচে রেখা তৈরি করছে। দুজন তিনজন, কেউ রুশানের সামনে বেশিক্ষণ টিকতে পারল না। রুশান যেন নিজেকে ভুলে গেছে। প্রতিটি ঘুষি, প্রতিটি লাথি আগেরবার চেয়ে আরো নির্মম হয়েছে। রুশান কেন এত রেগে গেছে? এই মানুষগুলো রুশান এতটা নির্মমভাবে আঘাত করছে, এটার উত্তর রুশানের কাছে নেই। শুধু একটা অনুভূতি বারবার মাথার উপর ধাক্কা দিচ্ছে, এই মেয়েটার গায়ে আর একটা আঁচড় লাগতে দেওয়া যাবে না। ঠিক তখনই সুযোগ ভবিতে একজন গুন্ডা পাশ কাটিয়ে মেয়েটার দিকে ছুটে গেল। মেয়েটা আতঙ্কে এক পাও নড়তে পারছে না। লোকটা হাত তুলতে রুশান প্রায় দৌড়ে গিয়ে মেয়েটাকে নিজের বুকের ভিতর টেনে নিল। লোকটা আঘাত এসে রুশানের পিঠে। প্রচণ্ড ব্যথায় রুশানের শরীর কেঁপে উঠল, তবু মেয়েটার গা থেকে নিজেকে হাত সরালো না, বরং এক হাত দিয়ে মেয়েটাকে শক্ত করে আগলে রেখে অন্য হাত বরাবর লোকটার মুখে একটা ঘুষি মারল। লোকটা সোজা রাস্তায় উপরে ছিটকে পড়ল। মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে ফেলছে আর থতনি কাঁপছে। অবচেতনভাবে রুশান শার্ট শক্ত করে মুঠো করে দিচ্ছে, যেন মানুষটার বুকের আড়ালে পৃথিবীর একমাত্র নিরাপদ জায়গা। চারপাশে বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ভেসে আসছে, আর মানুষের চিৎকার। কয়েক মিনিটের মধ্যে গুন্ডাগুলোর অবস্থা করুণ। কারো নাক ফেটে রক্ত পড়ছে, কারো ঠোঁট চিরে গেছে, কেউ আবার দাঁড়াতে পারছে না। তাদের নেতা কষ্টে উঠে দাঁড়িয়ে দাঁড়াতে যাচ্ছে, বলল, চল, এখন থেকে পরে দেখা যাবে। এক এক করে সবাই টলতে টলতে সরে গেল অন্ধকারের দিকে। চারপাশে আবার নিস্তব্ধ হয়ে গেল, শুধু বৃষ্টির একটানা শব্দ। রুশান এখনো একইভাবে মেয়েটাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে দাঁড়িয়েছে। বুকটা দ্রুত ওঠানামা করছে, কপাল বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। কয়েক মুহূর্ত কেটে গেল। হঠাৎ মেয়েটাকে দু হাতে রুশানের বুক ঠেলে দিল। ধাক্কাটা এত অপ্রত্যাশিত ছিল যে ভেজা রাস্তায় ভারসাম্য রাখতে পারল না রুশান। কয়েক কদম পিছলে রাস্তায় পড়ে গেল। রুশান বিস্মিত চোখে তাকিয়ে রইল। মেয়েটা একবারও ওর দিকে ফিরে তাকাল না। দ্রুত রাস্তার মাঝখানে পড়ে থাকা একটা মিডিয়াম সাইজের পান্ডা পুতুল বুকে তুলে নিল।
পুতুলটা মেয়েটাকে এমনভাবে আঁকড়ে দিল যেন সেটাই তার পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। তারপর কোনো কথা না বলে আবার দৌড়াতে শুরু করলো। বৃষ্টির পর্দার আড়ালে ধীরে ধীরে মিলিয়ে গেল মেয়েটার অভাব। রুশান রাস্তায় বসে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল। রুশানের চোখের সামনে শুধু ভেসে আসছে ওই নীরব চোখজোড়া, আর বুকের কাছে কয়েক মুহূর্ত কাঁপতে থাকা মেয়েটার উষ্ণ উপস্থিতি। রুশান বুঝতে পারল কয়েক মিনিটের এই অদ্ভুত ঘটনা ওর জীবনে এক গল্পের দিকে ঠেলে দিল, যেখান থেকে ফিরে আসার কোনো পথ থাকবে না। রাত 8:32। শাহবিলার চারপাশে বৃষ্টি শব্দে মুখর। আজকে দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যায়, তারপর দূরে কোথাও বজ্রের গর্জন মিলে যাচ্ছে। ভেজা বাতাসে পুরো বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেছে। কাব্য লিভিং রুমে সোফায় বসে ল্যাপটপে কিছু অফিসিয়াল কাজ করছিল। সামনে টেবিলের পর আধখাওয়া একটা কাপ টেবিল। টেলিভিশন চালু থাকলে ওর মনোযোগ সেদিকে নেই। ঠিক তখনই টিং টং কলিং বেল বেজে উঠল। কাব্য বিরক্তিতে ভঙ্গিতে ল্যাপটপ বন্ধ করলো। এত রাতে কে এলো সেটা ভাবতে ভাবতে দরজার দিকে এগিয়ে। দরজার লক খুললে ধীরে ধীরে দরজাটা খুলতে যাবে, কাব্য যেন নিজের জায়গাতে জমে গেল। দরজার অবশ্যই দাঁড়িয়েছে একজন মানুষ, কালো শার্ট, কোট, ভিজে শরীর লেপ্টে গেছে, চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। ভ্রমণের ক্লান্তি মুখ, তবুও চেনা ব্যক্তিটুকু একটু স্ল্যান। কয়েক সেকেন্ড কাব্য শুধু তাকিয়ে রইল, বিশ্বাস করতে পারছে না। গলা কাঁপিয়ে ঠোঁট কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, ভাইয়া। রুশান শান্ত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। নরম গলে উঠল, ভেতরে যেতে দেয়। কাব্য যেন হঠাৎ বাস্তবে ফিরল। সরি ভাইয়া বলে একপাশে সরে গেল, কিন্তু পরের মুহূর্তে নিজেকে সামলাতে পারল না। হঠাৎ করে এগিয়ে এসে রুশানকে শক্ত করে জড়িয়ে দিল। অনেকদিন পর জমে থাকা অভিমান, অপেক্ষা আর ভালোবাসা একসঙ্গে বুক থেকে ভেঙে বেরিয়ে গেছে। কাব্য গলা কেঁপে উঠল, এত বছর কোথায় ছিলে তুমি? শব্দগুলো উচ্চারণ করতে কাব্যের চোখ ভিজে গেল। রুশান একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কাব্যের আলিঙ্গন ফিরিয়ে দিল না, বরং সরিয়ে দিল না, শুধু মুহূর্তে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে খুব ধীরে কাব্যর কাঁধে হাত রাখলো। তারপর আলতো করে ছোট্ট ভাইটাকে নিজে থেকে সরিয়ে দিল। চোখে মুখে কোনো আবেগের প্রকাশ নেই, অথচ সেই নীরবতার আড়ালে কত শত অনুভূতি লুকিয়ে আছে তা বোঝার উপায় নেই। কোনো কথা না বলে রুশান সোজা পা বাড়ল। ওর গন্তব্য একটাই, দাদির ঘর। ঠিক তখনই রান্নাঘর দিক থেকে ট্রে হাতে চায়ের কাপ হাতে সায়ালে বেরোচ্ছিল। রুশানকে দেখে সায়ালে বিস্ময়িত চোখে স্থির হয়ে গেল। ট্রেটা হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম। পরের মুহূর্তে মেয়েটা আনন্দে চিৎকার করল, বড় সাহেব আইছে, বড় সাহেব আইছে দাদি। সায়লার কণ্ঠস্বর মুহূর্তে পুরো বিলা জুড়ে ছড়িয়ে পড়ল। সবাই কাজ ফেরে বেরিয়ে এলো। এদিকে পূর্ণা নিজের ঘরে উপন্যাসের বই পড়ছে। সায়লার চিৎকার শুনে ভুরু কুঁচকে দরজার দিকে তাকালো। বড় সাহেব কথাটা পূর্ণার সম্পূর্ণ পরিচিত। পূর্ণা কৌতূহল নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। দোতলার করিডোরে পা রাখতে ওর দৃষ্টি গিয়ে থামলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকা দীর্ঘব্যায়ী এক পুরুষের উপর। লোকটার ভেজা শার্ট এখনো ফোঁটা ফোঁটা পানিতে মেঝেতে ছড়িয়ে পড়ছে। প্রশস্ত কাঁধ, দৃঢ় পদক্ষেপ আর অদ্ভুত এক ব্যক্তিত্ব যেন পুরো পরিবেশে বদলে দিচ্ছে আগমনে। পূর্ণ অবাক চোখে শুধু তাকিয়ে রইল। এই মানুষটা ডাক্তার রুশান শাহ পরিবারের বড় ছেলে, পূর্ণার প্রাক্তন স্বামী। পূর্ণ হতবাক দৃষ্টিতে বিড়বিড় করে উঠল, রুশান তবে বেঁচে আছে? চৈত্রের শেষের বর্ষণ, শেষ চৈত্রের বর্ষণ, প্রথম পর্ব। কন্টিনিউ দেবো। এই গল্পটা 4টা এপিসোড দিয়ে আবার আমি কৃষ্ণপক্ষের মায়া এপিসোড দেবো, আর সাজের মায়া যখনই আসবে তখনই দিব।